গল্প তন্ময়ের তনু ২। লেখায় জেছি জাহান। ডিভোর্স হওয়ার ঠিক ১ মাস পরই আমি জানতে পারলাম আমি আবার মা হতে চলেছি। খবরটা পেয়ে আমি খুশি হব না কষ্ট পাবো বুঝতে পারছিলাম না। তবে সামনে দাঁড়িয়ে থাকা আমার মা আর বড় বোন অনু খুব খুশি। কিন্তু আমার বাবা আমার মেয়ে তানভিকে নিয়ে মনমরা হয়ে বসে আছে। আমি বাবার এমন মনমরা হয়ে বসে থাকার মানেটা বুঝতে পারলাম না। হঠাৎ বাবা আমাকে বলে উঠল, বাবা তনু মা, আমার তোর সাথে কিছু কথা আছে। আমি বলো বাবা। বাবা তোমরা তানভীকে নিয়ে একটু বাইরে যাও। আমার মা আর আপুকে উদ্দেশ্য করে। অনু আচ্ছা বাবা বলে মা আর তানভীকে নিয়ে চলে গেল। আমি বাবা আপুদের কেন বের হতে বললে? বাবা ওদের সামনে হয়তো বলতে পারবো না তাই। আমি আচ্ছা বলো কি বলবে? বাবা আমাকে ক্ষমা করে দে মা। আমি বাবা। বাবা আজ আমার জন্য তোর এই দশা। ৮ বছর আগে যদি তোকে তন্ময়ের সাথে জোর করে বিয়ে না দিতাম তাহলে হয়তো আজ এমন হতো না। কেঁদে। আমি বাবা এসব বলো না। কেঁদে। বাবা আজ আমার জন্য তুই ডিভোর্সি হলি, তোর মেয়েটা পিতাহারা হলো। সব আমার জন্য হয়েছে। আমি বাবা তুমি এসব কি বলছো বলো তো? এখানে তোমার কোনো দোষ নেই। বিয়ের পর থেকে তো আমি সুখেই ছিলাম। কিন্তু এই ৮ বছর পর হঠাৎ কি হলো কে জানে, সুখটা আর রইল না। আর এর জন্য তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ? বাবা আমি তো মানতেই পারছি না যে আমার মেয়ের এমন সুখের সংসার এক নিমিষেই শেষ হয়ে গেল। আমি বাবা তুমি কি করছো বলো তো? যেখানে আমার এরকম বসে বসে কান্না করার কথা সেখানে তুমি এরকম বসে বসে কাঁদছো। বাবা তুমি এরকম ভেঙে পড়লে আমি কিভাবে সত্য থাকবো? কেঁদে। বাবা তন্ময় কেন তোকে হুট করে ডিভোর্স দিল? আমি এটা শুধুমাত্র ও নিজেই জানে। বাবা আচ্ছা বাদ দে, চল তোর মা আর বোনের কাছে যাই। তানভীরটাও তোকে ছাড়া থাকতে পারে না চল। আমি চলো বলে আমাকে ধরে নিচে এলো। অনু হ্যাঁ রে তনু, আজ তুই কি খাবি বল? আজ তুই যে খেতে চাইবি আমি তা বানাবো। আমি হঠাৎ এমন অফার দিচ্ছ যে? অনুবারে এত বড় একটা খুশির খবর পেলাম। আর তুই বলছিস এমন অফার কেন দিচ্ছি? আমি ও তো তোমার যেটা ইচ্ছে সেটা বানাও। অনু ঠিক আছে। আমি তানভীর আলভি। অনুর ছেলে কই? বাবা কোথায় আর দেখ বাহিরে হয়তো খেলছে। বাবার কথায় আমি বাইরে গিয়ে দেখি ওরা সত্যিই ওখানে খেলছে। ওখানে গিয়ে আমি তানভীর দিকে এক নজরে তাকিয়ে আছি। আচ্ছা তন্ময় কি একবার তানভীর কথাও ভাবলো না? মেয়েটা তো ওকে ছাড়া থাকতেই পারে না। সারাক্ষণ শুধু বাবা বাবা করে আর তাছাড়া তন্ময় ও তো তানভীকে ছাড়া থাকতে পারে না। কি করে পারলো আমাদের এভাবে দূরে সরিয়ে দিতে? তানভীর দিকে তাকিয়ে এসব ভাবছিলাম আর এর মাঝে তানভী আমাকে ডাকলো। তানভী মা। আমি হুম। তানভী আমরা আর এখানে কতদিন থাকবো? আমি কেন? তোমার এখানে ভালো লাগছে না? তানভী লাগছে, কিন্তু আমরা তো আগে এখানে এতদিন থাকতাম না। তাহলে এবার কেন আমরা এতদিন থাকছি? বাবা কেন নিতে আসছে না আমাদের? আমি আসলে তোমার বাবা না, এবার আমাদের অনেকদিন থাকতে বলেছে এখানে। আর তাই আমরা এখানে এতদিন থাকছি। তানভী তো বাবা কেন থাকছে না আমাদের সাথে? আমি বাবার তো অনেক কাজ, তাই থাকতে পারছে না। বুঝতে পেরেছো? তানভী হুম। মা খিদে পেয়েছে। আমি আচ্ছা তোমার আলভি ভাইকে ডেকে আনো। তোমাদের একসাথেই খাইয়ে দিব, যাও। তানভী আচ্ছা বলে দৌড়ে চলে গেল। তন্ময়ের বাড়িতে সবাই তন্ময়ের উপর রেগে আছে। তনুকে এভাবে হুট করে ডিভোর্স দিয়ে দেওয়া কেউ মেনে নিতে পারছে না। তার উপর ডিভোর্স দেওয়ার কারণ শুনে তো আরো রেগে আছে। তন্ময় তনুকে ডিভোর্স দিয়েছে কারণ তনুকে নাকি এখন ওর আর ভালো লাগে না। সেদিন ব্ল্যাকমেইল করেও তনুকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়েছিল। তাই সবাই রেগে ওর সাথে বেশি কথা বলা বন্ধ করে দিয়েছে। তন্ময় মা। মা
সিঁড়ি দিয়ে নামতে। সাবিয়া, তন্ময়ের মা, কি? বিরক্ত হয়ে তন্ময় আমাকে ঘুম থেকে জাগালে না কেন? সাবিয়া, আমার এত ঠেকা পড়ে নাই। তন্ময়, মা কি বলো না বলো। ঘুম থেকে দেরিতে ওঠার কারণে আমি অফিসে যেতে পারিনি। সাবিয়া, তো আমি কি করব? তন্ময়, ঠিক আছে, তোমার কিছু করতে হবে না, যাও গিয়ে নাস্তা দাও। সাবিয়া, মিলা, কাজের মেয়ে, তন্ময়কে নাস্তা দে। মিলা, জি খালা। মিলা টেবিলে নাস্তা দিলে তন্ময় গিয়ে খেতে বসে। খাবারটা মুখে দেওয়ার সাথে সাথে ও মুখটাকে বাংলার প্যাচের মতো করে ফেলে। গত 1 মাস ধরে এই খাবার খেয়ে আসছে ও। খাবারটা খেলে ও আর আগের মতো স্বাদ পায় না। কারণ আগে সকাল থেকে রাতের খাবার তনু আর নিশায় বানাতো। খাবারটা কোনো রকমে শেষ করে কফিটা মুখে দিলে এবার ওর রাগ উঠে যায়। তন্ময়, মা, জোরে। সাবিয়া, কি? কোথা থেকে এসে? তন্ময়, এটা কি? সাবিয়া, কফি। তন্ময়, এটা কেমন কফি? কফি পাউডারের কোনো স্বাদই নেই। মনে হচ্ছে যেন আমি চিনি গুলিয়ে পানি খাচ্ছি। সাবিয়া, এমন মনে হলে এমনই খা, আমার এত চিন্তা নাই। তন্ময়, তোমরা আমার সাথে এমন করছো কেন একটু বলবে? সাবিয়া, কেমন করছি আমরা? তন্ময়, কেউ আমার সাথে কথা বলতে চাইছো না, সব সময় এড়িয়ে এড়িয়ে চলছো। জেনি তো আমার চেহারাটা দেখবে না বলে শ্বশুর বাড়ি থেকে আর কোনোদিন আসবে না বলল। এসব কি মা? সাবিয়া, এসব কি স্বাভাবিক নয়? তন্ময়, এগুলো স্বাভাবিক কেন হবে? সাবিয়া, তুই ওই দিন যা করেছিস তারপরও কিভাবে ভাবলি আমার তোর সাথে ভালোভাবে কথা বলবো? তন্ময়, ওই সামান্য কারণে তুমি নিজের ছেলের সাথে এমন করছো? সাবিয়া, তনুকে তুই ডিভোর্স দিয়েছিস তন্ময়, আর এটাকে তুই সামান্য কারণ বলছিস? তন্ময়, আমার ওকে আর ভালো লাগছিল না তাই ডিভোর্স দিলাম। এতে খারাপ কি করলাম? সাবিয়া, হা, তনুর মতো একটা মেয়েকে তোর ভালো লাগছিল না? আচ্ছা, তনুর কথা না হয় বাদ দিলাম, কিন্তু তুই নিজের মেয়েটার কথা একবার ভাবলি না? তোর প্রথম বাচ্চা 3 মাসের সময় মারা যাওয়ায় তুই খুব কষ্ট পেয়েছিলি। তাই দ্বিতীয়বার তনু নিজের জীবন বাজি রেখে তানবীকে জন্ম দিয়েছিল, তাও তোর খুশির কথা ভেবে। যে মেয়েটা তোর সবকিছুর খেয়াল রাখতো তাকে কিভাবে পারলি এভাবে কষ্ট দিতে? তন্ময়, বাবারে, তোমার তনুকে আফসোস করতে হলো করো। আমি গেলাম, বলে নিজের রুমে চলে গেল। সাবিয়া, হঠাৎ এমন কি হয়ে গেল যে তোর তনুকে ডিভোর্স দিতে হলো? তন্ময় রুমে এসে সোজা খাটের উপর বসে 2 হাতে মাথাটা চেপে ধরল। ও বুঝতে পারছে না ও ঠিক করেছে নাকি ভুল করেছে তনুকে ডিভোর্স দিয়ে। তবে সত্যি বলতে ওর যেন দম বন্ধ হয়ে আসছিল ওদেরকে ছাড়া। যতই হোক তনু ওর সাথে 8 বছর ছিল, তানবী ছিল 6 বছর, দম বন্ধ তো হবেই। এসব এসব ভাবতে ভাবতে অবশেষে নিজেকে নিজে বলল, আমি একদম ঠিক করেছি তনুকে ডিভোর্স দিয়ে। আমি কোনো ভুল করিনি ওকে ছেড়ে, বরং ভালোই হয়েছে ওর থেকে আলাদা হয়। আমি আর তনুকে নিয়ে ভাববো না যে যাই বলুক। বলেই রেডি হয়ে আবার রুম থেকে বের হয়ে গেল। তনু তানভী আর আলভিকে খাবার খাইয়ে ফোনটা নিয়ে খাটে বসে আছে। ভাবছে তন্ময়কে প্রেগন্যান্সির কথা বলবে নাকি বলবে না। এসব ভাবতে ভাবতে অনেকটা সময় চলে গেল। এর মাঝে রুমে অনু প্রবেশ করে, আর এসেই দেখে তার বোন কেমন চিন্তিত হয়ে বসে আছে। অনু, কি রে, কি চিন্তা করছিস? তনুর পাশে বসে। আমি কিছু না। অনু, তন্ময়ের নাম্বার কেন তুলে রেখেছিস? আমি ভাবছি। অনু, বুঝতে পেরেছি, তবে আমার মতে ওকে না বলাটাই ভালো হবে। আমি কেন? অনু, ও 6 বছরের তানভীর কথা ভাবেনি, আর এই বাচ্চার কথা কি ভাববে? আমি ঠিক বলেছ, তবে এখন বললে হয়তো ও বাচ্চাটার জন্য আমাকে মেনে নিবে। কিন্তু আমি সেটা চাই না। আমি চাই তন্ময় আমাকে মন থেকেই আবার মেনে নিক। অনু, হুম, তবে তুই চাইলে তোর শাশুড়িকে বলতে পারিস। কারণ আমার মনে হয় না উনি তন্ময়কে এটা বলবে। আর বললেও হয়তো দেরিতে বলবে। আমি ঠিক আছে।
বলে মাকে ফোন দিলাম। সাবিয়া, কিরে তনু, কেমন আছিস? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি? সাবিয়া, আর ভালো কোথায় আছি বল? তুই আর তানভিটা বাড়িতে নেই। আমি ওসব ছাড়ো, তোমাকে একটা খুশির খবর দেওয়ার আছে। সাবিয়া, কি খবর? তুমি আবার দাদু হতে চলেছ। আমার এই কথাটা শুনে মা চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর আমি ফোনের ওপাশ থেকে কান্নার আওয়াজ পাই। মায়ের হঠাৎ এমন করে কেঁদে ওঠায় আমি অবাক হয়ে যাই। মা, তুমি কাঁদছো কেন? তুমি কি খুশি হওনি এই বাচ্চার কথা শুনে? সাবিয়া, না রে মা, আমি খুব খুশি হয়েছি। আর এটা আমার খুশির কান্না, দুঃখের কান্না নয়। তাই বলো, তাহলে এই খবরটা তন্ময় বাদে বাকি সবাইকে দিয়ে দিও। সবার তো জানার দরকার, তাই না? সাবিয়া, কেন রে, ওকে বললি কি হবে? কিছু হবে না, তুমি জাস্ট ওকে বলিও না। আর তাছাড়া আমি তো এখন আর ওনার স্ত্রী না। তুমি কেন বলবে আমার বাচ্চার কথা ওনাকে? সাবিয়া, তুই বলার আগেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ওই জানোয়ারটাকে এই কথা বলবো না। জানোয়ার কেন বলছো? সাবিয়া, জানোয়ার বলবো না তো কি বলবো? সেদিন কিভাবে তোকে শাসিয়ে ডিভোর্স পেপারে সাইন করালো দেখলি না? বললো তুই ডিভোর্স পেপারে সাইন না করলে বাড়ি থেকে বের হয়ে যাবে। আর তুইও ওর এই কথাটা শুনে সাইন করে দিলি। ছাড়ো না ওসব। সাবিয়া, কি ছাড়বো আমি? ওর জন্য আজ তুই আর তানভিটা আমাদের কাছে নেই। বন্ধ করো না এসব। কান্না করে। সাবিয়া, যা বন্ধ করলাম তা দিস না। হুম। সাবিয়া, আচ্ছা শুন, এবার তুই তৃতীয়বারের মতো মা হতে যাচ্ছিস। প্রথম বাচ্চা 3 মাসের সময় মারা গেলেও দ্বিতীয় বাচ্চাটা তো যেভাবে সেভাবে জন্ম দিয়েছিস। তো এখন তৃতীয় বাচ্চাটাও ভালোভাবে জন্ম দে। আল্লাহ না করুক প্রথম বাচ্চার মতো যেন না হয়। বুঝেছিস? হ্যাঁ গো, বুঝেছি। সাবিয়া, তোকে একটা কথা জিজ্ঞেস করি? হুম করো। সাবিয়া, তোদের ডিভোর্সের আগে তোর সাথে কি তন্ময়ের ঝগড়া হতো? না মা, আমাদের কোনোদিনও ঝগড়া হয়নি। তবে ডিভোর্সের আগে ওকে একটু চিন্তিত দেখতাম। সাবিয়া, কিসের জন্য চিন্তা করতে বলেছে? না মা, জিজ্ঞেস করলে বলতো অফিস নিয়ে চিন্তা করছে। সাবিয়া, তো তোকে এর মাঝে ভালো না লাগার কারণটা কি? আমাকে আজকেও বলেছে তোকে ভালো লাগে না বলে ডিভোর্স দিয়ে দিয়েছে। কথা বলেই চুপ মেরে যায়। আমিও তাই। যাই হোক, এখন রাখি কেমন? সাবিয়া, আচ্ছা, নিজের খেয়াল রাখবি, ঠিক আছে? হুম। বলে কলটা কেটে দিলাম। রাতে সবাই একসাথে খাবার খেয়ে যে যার রুমে চলে আসি। তানবীকে ঘুম পাড়িয়ে খাট থেকে নেমে আয়নার সামনে দাঁড়ালাম। আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি আর বলছি, তন্ময়ের আমাকে এখন কেন ভালো লাগে না? তো সেই আগের তনুই আছি, শুধু একটু মোটা হয়ে গেছি। কিন্তু এতটাও তো মোটা না যে ভালো লাগবে না। আচ্ছা, আমি কি এতদিন কোনো ভুল করেছি তন্ময়ের সাথে, যার জন্য ও আমায় ডিভোর্স দিয়ে দিল? এবার আর না পেরে জোরে কেঁদে দিলাম। কান্নার আওয়াজ বাইরে যাবে বলে দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে এসে ঝর্ণাটা ছেড়ে ওখানে মেঝেতে বসে পড়লাম। ঝর্ণার পানির সাথে আমার চোখের পানিও আজ মিশে যাচ্ছে। পেটে হাত দিয়ে বাচ্চাটার কথা ভেবে আরো জোরে চিৎকার করে কাঁদতে লাগলাম। তন্ময় মাত্র বাড়িতে এসেছে, তাও অনেক ক্লান্ত হয়ে। সকালে ওকে অফিসে না যেতে হলেও বিকেলে ওকে ঠিকই যেতে হয়েছে কিছু কাজের জন্য। বাড়িতে সবাই খেয়ে দিয়ে এতক্ষণে ঘুমিয়ে গেছে। ও ভেতরে এসে খাবার টেবিলের দিকে তাকিয়ে দেখে ওর জন্য খাবার বাড়া আছে। ওদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ও রুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে নিজের খাবার নিজে বেড়ে খেতে শুরু করলো। একে তো খাবার ভালো লাগছে না, তার উপর তনুকে এখন খুব মিস করছে। তনু রোজ ওর জন্য এভাবে অপেক্ষা করে একসাথেই খেত। তন্ময় এসব ভাবছিল আর এর মাঝে ওর বাবা এসে ওর সামনে হাজির হয়। তন্ময়, বাবা, তুমি এত রাতে এখানে? তন্ময়ের বাবা কিছু না বলে পানির বোতলে জগ থেকে পানি নিতে লাগছো। তন্ময়, কিছু তো বলো।
তন্ময়ের বাবা তাও কিছু বলছে না। তন্ময় বাবা, তোমরা সবাই এরকম করলে কিভাবে হবে? আমার শেষ মুহূর্তে তোমরা এমন করছো কেন? তন্ময়ের বাবা, তোমার শেষ মুহূর্ত মানে? তন্ময় কিছু না। তন্ময়ের বাবা, আমার সাথে পরের বার নিজে থেকে কথা বলতে এসো না। তাহলে প্রতি উত্তরে এমন নিষ্ঠুরতাই পাবে। তন্ময় বাবা, ওটার জন্য কি আমাকে ক্ষমা করা যায় না? তন্ময়ের বাবা, তুমি যেটা করেছো সেটা ক্ষমার অযোগ্য তন্ময়। তুমি এই কাজটা করে শুধু তনুর জীবনই নষ্ট করনি, নিজের মেয়ের জীবনও নষ্ট করেছো। তন্ময় বাবা। তন্ময়ের বাবা, কিসের বাবা? সেদিন তুমি এই বাবার একটা কথা কি শুনেছিলে? এখন যে এই বাবার সাথে কথা বলার জন্য ক্ষমা চাচ্ছ? তন্ময় কিছু না বলে মাথা নিচু করে আছে। তন্ময়ের বাবা, শুনে রাখো তন্ময়, তনু তোমাকে ছাড়া ওর লাইফ ভালোভাবে চালাতে পারবে। ওর জীবনে যদি তুমি ছাড়া দ্বিতীয় জন কেউ আসে তাহলে সে তোমার থেকেও ভালো হবে, এই দোয়া করি। আর নেক্সট টাইম আমার সাথে কথা বলার চেষ্টা করো না। এটা বলে উনি ওখান থেকে চলে গেলেন। ওনার এই কথাগুলো শুনে তন্ময়ের আর খাওয়া হলো না। সবকিছু গুছিয়ে নিজের রুমে চলে এলো। খাটে শুয়ে আবার ভাবছে, তনুকে ডিভোর্স দিয়ে কি ভালো করেছি নাকি খারাপ করেছি। সকালে ঘুমের মধ্যে মনে হলো কেউ আমাকে ভাবি ভাবি বলে ডাকছে। আমি শুনেও না শোনার ভান করে সেই ঘুমিয়ে রইলাম। এভাবে কয়েকবার ডাকার পর আমি চোখ খুলে সামনে তাকাই। সামনে তাকিয়ে আমি চমকে উঠি, কারণ আমার সামনে জেনি দাঁড়িয়ে আছে। জেনি, কংগ্রেচুলেশনস ভাবি, তুমি আবার মা হতে যাচ্ছ। আর আমি ফুফি হতে যাচ্ছি। ইয়ে, আমি কয়েকদিন পর তোমারও খবর আসবে। জেনি, দূর, কি যে বলো না। আচ্ছা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, বাবা নিচে তোমার জন্য ওয়েট করছে। আমি, বাবা এসেছে? জেনি, হুম। এখন তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসো। আমি, একটু ওয়েট করো, আমি আসছি। কিছুক্ষণ পরে আমি, চলো বলে জেনি সহ নিচে নামলাম। তন্ময়ের বাবা, এতক্ষণ পর্যন্ত কেউ ঘুমায়? আমি, শরীরটা খারাপ লাগছিল তাই উঠতে দেরি হয়ে গেছে। তন্ময়ের বাবা, আচ্ছা এদিকে আয়। আমি, বলো। বাবার পাশে বসে। তন্ময়ের বাবা, কেমন আছিস? আমি, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তন্ময়ের বাবা, এই তো আছি কোনো রকম। আমি, তানভীর সাথে দেখা করেছো? তন্ময়ের বাবা, হুম, বাইরে খেলছে। জানিস, আমাকে দেখে খুশি হয়ে গেছিল। ভেবেছিল আমার সাথে ওর বাবাও এসেছে। আমি, তা তো করবেই। তন্ময়ের বাবা, যাই হোক, অনেকদিন তোর হাতে চা খাই না। যা, আমার জন্য চা বানিয়ে নিয়ে আয়। আমি, শুধু চা না, আজ আমি তোমাদের জন্য রান্নাও করব। তোমরা বসো বলে উঠি কিচেনে চলে এলাম। আমি বাবাদের চা দিয়ে দুপুরে রান্নার ব্যবস্থা করলাম। মা আর আপুর সাহায্যে তাড়াতাড়ি সবকিছু রান্না করে ফেললাম। দুপুরে খাবারগুলো বাড়ির জন্য কিছুটা ব্যাগে প্যাক করে নিলাম। তারপর টেবিলে খাবারগুলো সাজিয়ে দিলে সবাই খেয়ে দিয়ে সোফায় গিয়ে বসে। বেশ কিছুক্ষণ পর তানভি ওর ছোট ব্যাগটা নিয়ে দাদার সামনে দাঁড়ায়। তন্ময়ের বাবা, তানভি, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? তানভি, কোথায় তুমি জানো না? তন্ময়ের বাবা, না তো। তানভি, তুমি তো আমাদের নিতে এসেছো তাই না? তন্ময়ের বাবা, আমরা? তানভি, হুম, মা বলেছে বাবা নাকি ব্যস্ত তাই আমাদের নিতে আসছে না। তো বাবা ব্যস্ত বলেই তো তুমি আর ফুফি আমাদের নিতে এসেছো, তাই না? আমি, তানভি, দাদা ভাইরা আমাদের নিতে আসেনি। তানভি, তাহলে? আমি, দাদা ভাই তোমাকে দেখতে এসেছে। তানভি, দেখতে কেন আসবে? আমাকে নিয়ে গেলেই তো হয়। আমি তো বাবাকে খুব মিস করছি মা। জেনি, তানভি, তোমার বাবা পরে এসে তোমাদের নিয়ে যাবে। আসলে তোমার বাবা ব্যস্ত তো, তাই আমাদের দিয়ে তোমার জন্য চকলেটের খেলা পাঠিয়েছে। ওই যে ওই ব্যাগটাতে। তানভি, সত্যি? জেনি, হুম। এখন তুমি যাও। তানভি, আচ্ছা বলে ওদিকে চলে যায়। জেনি, বাবা, এখন আমাদের বেরোনো উচিত, দেরি হয়ে যাচ্ছে। তন্ময়ের বাবা, ঠিক বলেছিস।
আচ্ছা তনু, এখন আমরা আসি রে। আমি তোমাদের আটকে রাখার মতো অধিকার আমার নেই। তো তোমরা সাবধানে যেও। তন্ময়ের বাবা, আমাকে ক্ষমা করে দে মা, আমি ওই দিন তোর জন্য কিছুই করতে পারিনি। তনুকে জড়িয়ে ধরে, আমি ঠিক আছে, সাবধানে যেও। আর মাঝে মাঝে তোমার নাতনিকে দেখতে এসো। তন্ময়ের বাবা তার বলতে বলে বাকিদের থেকে বিদায় নিয়ে চলে গেল। বাবা তনু, যা রুমে গিয়ে রেস্ট নে। আজ অনেক কাজ করেছিস, পরে শরীর খারাপ করবে। আমি হুম বাবা, তানভি আসো বলেই আমিও নিজের রুমে চলে গেলাম। আমার রুমে আসার কিছুক্ষণ পরে তানভি আসে। আমি এবার ওকে বুকের সাথে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। রাতে তন্ময়ের বাড়িতে সবাই একসাথে খেতে বসেছে, কারণ আজ তন্ময়ের অফিস তাড়াতাড়ি শেষ হয়েছে। আগে তন্ময়ের বাবা মা আর মিলা একসাথে খেত, আর আজ তন্ময়ের যোগ নিয়েছে। তন্ময়ের বড় ভাইয়ের ভাবি তাদের ছেলে মেয়েকে বাপের বাড়ি গেছে, তা তন্ময়ের ডিভোর্সের 3 দিনের মাথায়। চলুন এত প্যাচাল না পেরে খাওয়া শুরু করি। সবাই একসাথে খাবার খেতে শুরু করলে হঠাৎ তন্ময় খাওয়ার মাঝখানে থেমে যায়। সাবিয়া, কি হয়েছে, খাচ্ছিস না কেন? তন্ময়, তোমাদের মধ্যে কে আর তনুর কাছে গিয়েছে? সাবিয়া, যেই যাক, তোর জানতে হবে না। তোর খাওয়ার মালিক তুই, খা। তন্ময়, বাবা গিয়েছিলে? তন্ময়ের বাবা গেলে সমস্যা আছে কোনো? তন্ময়, তুমি ওখানে কোন হিসাবে যাবা? ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। তো কোন সম্পর্কে তুমি ওই বাড়িতে যাও? আর গেলে তো গেলে, আবার ওর হাতের রান্না নিয়ে এলে। তন্ময়ের বাবা, বাবা মেয়ে সম্পেট যায়, আর তাছাড়া ও খাবারগুলো তোর জন্য দেয় নাই, আমাদের জন্য দিয়েছে। বাড়িতে কিছু রান্না হয়নি বলে তোকে দিয়েছে, না হলে এত টাকা পড়ে নাই। তন্ময় কিছুক্ষণ চুপ করে বসে রইল। সাবিয়া, খেলে খা, না খেলে ফেলে দাও। মায়ের এই কথা শুনে এবার খেতে শুরু করলো। এখন যত যাই বলুক, মনে মনেও খুশি হয়েছে। আজ অনেকদিন পর তন্ময় ভালোভাবে খেতে পারল। খাওয়া শেষে ও রুমে যাওয়ার সময় নিজেই নিজেকে বলল, তনু তো আমার দূরে থেকেও খেয়াল রাখছে, কিন্তু আমি তো মনে হয় ওকে কাছে থেকেই কষ্ট দিয়ে ফেললাম। তন্ময়ের আজকে তনুর কথা খুব মনে পড়ছে, কারণ তন্ময় আজকে একটা অ্যালবাম পায়, যেখানে ওদের বিয়ে থেকে শুরু করে তানভীর জন্মের পর পর্যন্ত অনেক ছবি আছে, যেগুলো ও এখন বসে বসে দেখছিল। ও ভেবেছিল এটা তনু যাওয়ার সময় নিয়ে গেছে, কিন্তু তনু নেয়নি। তন্ময়ের সহ্য করতে না পেরে অ্যালবামটা বন্ধ করে দেয়। তন্ময়, এমন একটা ফাঁদে পড়েছি যে তনুকে আমার ডিভোর্স দিতেই হতো। আমার শেষ মুহূর্তেই ওকে কষ্ট দিয়ে দিলাম। ছি, আমি এসব কি ভাবছি, আমি তনুকে কিভাবে কষ্ট দিলাম। আমার তো এখন ওকে আর ভালোই লাগে না। না না, আমাকে তাড়াতাড়ি কানাডা যেতে হবে। এখানে থাকলে এদের স্মৃতি আমাকে কুড়ে কুড়ে খাবে। তনুদের বাড়িতে আজ আদিল এসেছে, মানে অনুর হাজবেন্ড। আদিল আসার পর থেকে তানভি আর আলভি আদিলের পেছনে পড়ে আছে। তনু কোনো রকমে ওদের সরিয়ে আদিলকে চা দেয়। আমি, ভাইয়া তো আজ অনেকদিন পর এলেন। আদিল, হুম, কি করব বলো। ছেলেটাকে আলভি ছাড়া থাকতেই পারি না। ওদের ছাড়া বাড়িটা পুরো ফাঁকা পড়ে আছে যেন। আমি, হুম, তা কেমন আছেন? আদিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি? আমি এই তো ভালো। আদিল, তোমার চোখের নিচে কালো দাগ হয়ে গেছে। রাতে ঘুমাও না ঠিক মতো, তাই না? আমি, না ঘুমাই তো। আদিল, আচ্ছা বুঝলাম। তোমার আপু কই? আমি, আপু রুমেই আছে, আপনি যান। আদিল আচ্ছা বলে চলে গেল। তানভি আম্মু হুট করে সামনে এসে পড়ে। আমি, উফ, এভাবে হুটহাট কেউ আসে? তানভি, দেখেছো তুমি? আমি কি দেখবো? তানভি আলভি ভাইয়ার বাবা আলভি ভাইয়ার সাথে দেখা করতে এসেছে। আর আমার বাবা এখনো আমার সাথে দেখা করতে আসেনি। আমি তো, কি হয়েছে? তোমাকে বলেছি না তোমার বাবা ব্যস্ত। তুমি বাবার সাথে দেখা করার জন্য এত লাফাচ্ছ কেন? তানভি, মা বাবাকে বলো না আসতে। আমি, তানভি, বাবা আসতে পারবে না।
তানভি তাহলে ফোনে কথা বলিয়ে দাও। এতদিন একবারও কথা বলিনি। আমি তোমার বাবা ফোনে কথা বলতে পারবে না। তানভি মা প্লিজ। তুমি যাও তো গিয়ে আলভির সাথে খেলা করো। বলেই ওখান থেকে চলে এলাম। তানভিও এবার নিরাশ হয়ে আলভির সাথে খেলতে চলে যায়। আলভির সাথে খেলতে গিয়ে দেখি আলভি অনুর ফোনে কার সাথে কথা বলছে। তানভি আলভি ভাইয়া। রুমে ঢুকে আলভি আচ্ছা দাদু এখন নাকি ভাই বলে কল কেটে দিল। হ্যাঁ তানভি বলো। তানভি তুমি কার সাথে কথা বলছিলে? আলভি আমার দাদুর সাথে। তানভি তুমি তোমার দাদুকে ফোন দিতে পারো? আলভি আমি ফোন দিতেও পারি ধরতেও পারি। মাকে করতে দেখেছি তো। তানভি কিছুক্ষণ চুপ থেকে তাহলে আমার বাবাকে ফোন দিতে পারবে? আলভি হ্যাঁ পারবো। তানভি তুমি দাঁড়াও আমি গিয়ে মায়ের ফোনটা আনি বলে দৌড়ে চলে যায়। তনুর ফোনটা চার্জে ছিল বিদায় তানভীর নিতে সমস্যা হয়নি। ও ফোনটা নিয়ে আবার দৌড়ে আলভির কাছে চলে যায়। তানভি ভাইয়া এই নাও ফোনটা দিয়ে। আলভি তোমার বাবার নামটা জানো কি? তানভি আমার বাবার নাম তন্ময়। আলভি আমি তো পারছি না। তানভি তুমি না বললে তুমি পারো। আলভি দাঁড়াও আমি আবার দেখি। এই দেখো পেয়েছি। আঙ্কেলের ছবি দেওয়া আছে। তানভি হুম হুম ফোন দাও। আলভি আচ্ছা বলে ফোন দিল। তন্ময় অফিসে বসে কাজ করছিল এমন সময় ওর ফোনে একটা কল আসে। ও কাজ করছিল বিদায় ফোনটা ধরছিল না। পরে বারবার ফোন আসায় ও ফোনের দিকে তাকায়। ফোনের দিকে তাকিয়ে ও অবাক হয়ে যায় তনুর নাম দেখে। ও ভাবছে এত কিছু করার পরও মেয়েটা কিভাবে ওকে ফোন দেয়। তন্ময় হ্যালো কল রিসিভ করে। তানভি হ্যালো। তন্ময় তুমি আমাকে কোন হিসেবে ফোন দিয়েছো? তুমি কি বুঝতে পারছো না আমাদের মাঝে এখন যোগাযোগ রাখা সম্ভব না? তানভি বাবা আমি তানভি। তন্ময় তানভি। তানভি হুম বাবা আমি। কেমন আছো তুমি? তন্ময় বাবা একটু ভালো নেই তানভি। তোমাকে খুব মিস করছে বাবা। তানভি মিস করলে আমাকে নিতে আসো না কেন? তন্ময় বাবা তো। তানভি তুমি ব্যস্ততায় নিতে আসো না মা বলেছে আমাকে। তন্ময় তোমার মা এখন কোথায়? তানভি মা তো রান্নাঘরে। জানো বাবা মা আমাকে বলেছে তুমি নাকি আমার সাথে ফোনে কথা বলতে পারবে না। কিন্তু দেখো এখন তো তুমি আমার সাথে কথা বলছো। মা শুধু শুধু মিথ্যা বলল। তন্ময় হুম। তানভি মা তুমি ভালো আছো তো? তানভি বাবা আমি খুব ভালো আছি শুধু তোমাকে মিস করি। তন্ময় আমিও মিস করি তোমাকে। তানভি আচ্ছা বাবা তুমি আমাদের কবে নিতে আসবে? তন্ময় বাবা আর তোমাদের কোনোদিনও নিতে আসবো না না। তানভি কেন? তন্ময় বাবা কিছুদিন পর কানাডা চলে যাব তাই। তানভি কানাডা কি? তন্ময় কানাডা একটা দেশ যেখানে আমাদের মতো মানুষরা বসবাস করে। বাবা ও কানাডা গিয়ে ওখানে সারা জীবন থেকে যাব। তানভি আমাদের নিবে। বাবা মা আসছে। আমার হাতে ফোন দেখলে বকবে এখন নাকি ভাই বলে কেটে দিল। তন্ময় আল্লাহ আমার এদের সবাইকে ছাড়া থাকার ধৈর্য শক্তি দাও। রাতে তনু তানবীকে ঘুম পাড়িয়ে ফোনটা নিয়ে বসে আছে। কিছুক্ষণ আগে ও ফোনের কন্ট্যাক্টে গিয়ে দেখে তন্ময়ের নাম্বার উঠে রয়েছে। দেখে বোঝাই যাচ্ছে যে এখান থেকেই কেউ তন্ময়কে ফোন দিয়েছে আর তন্ময় ফোনটা রিসিভও করেছে। তনু আর দেরি না করে তাড়াতাড়ি কল রেকর্ডারে গেল। প্রথম রেকর্ডটাতে ক্লিক করার সাথে সাথে তনু তন্ময়ের আওয়াজ শুনতে পায়। আজ অনেকদিন পর তনু তন্ময়ের আওয়াজ শুনে কান্না করে দেয়। চোখে মুছে পুরো রেকর্ডটা শুনে তনু আবার কান্নায় ভেঙে পড়ে। ওর মতো ওর মেয়েটাও তন্ময়কে ছাড়া থাকতে পারছে না। তাহলে তন্ময় কিভাবে পারবে ওদের ছাড়া কানাডায় থাকতে? তনু কিছুক্ষণ পর চোখের পানি মুছে তানভীর পাশে গিয়ে শুয়ে পড়ে। আজ সকালেও তনু পড়ে পড়ে ঘুমাচ্ছিল। হঠাৎ অনু এসে তনুকে ধাক্কাতে শুরু করলো। তনু এভাবে হঠাৎ ঘুমের মধ্যে ধাক্কা খেয়ে চমকে উঠল।
আমি কি 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 হয়েছে? অনু তনু উঠো, আর কত পড়ে পড়ে ঘুমাবি? আমি কি হয়েছে? অনু বাড়িতে তন্ময় এসেছে। আমি কি? অনু হ্যাঁ, কিছুক্ষণ আগেই আসলো। আমি কেন এসেছে ও আবার আমাকে কষ্ট দিতে? অনু জানি না আমি, আমার তো ওকে দেখেই রাগ উঠে গেছিল, কিন্তু বাবার জন্য রাগটা প্রকাশ করতে পারলাম না। আমি তানভি কোথায়? অনু আর কোথায়? বাবার কোলে উঠে বসে আছে। আমি এখন কি করব? অনু আর কি করবি? তন্ময় তোর সাথেই দেখা করতে এসেছে। যা গিয়ে তন্ময়ের সাথে দেখা করে আয়। আমি পারবো না আমি। অনু বাবা বললে তো ঠিকই যাবি। যা তো। তনু আর কোনো উপায় না পেয়ে ফ্রেশ হয়ে নিচে গেল। নিচে গিয়ে দেখে তানভি তন্ময়ের কোলে উঠে বসে আছে। তনুও গিয়ে ওদের সামনে গিয়ে বসে পড়ে। তানভি মা, দেখেছো বাবা এসেছে? আমি হুম। তানভি, তুমি তো বলেছিলে বাবা আসতে পারবে না। আমি হয়েছে, এবার থামো। তন্ময়, আমার কিছু কথা বলার আছে। আমি হুম। তন্ময়, ছাদে চলো। আমি এখানেই, বলুন। তন্ময়, বাহ বাহ, আবার আপনিতে চলে এলো, এটা অনেক জরুরি কথা। আমি বলুন। ছাদে এসে। তন্ময়, আমি কানাডা চলে যাচ্ছি। আমি তো। সত্যিই চলে যাচ্ছ? তন্ময়, আমি কানাডা থেকে হয়তো আর কোনোদিন আসবো না, তাই তোমাকে বলতে এলাম। আমাকে বলতে হবে এমন তো কোনো কথা নেই। আর তাছাড়া আমি তো এখন আর আপনার স্ত্রী না যে আমাকে বলতে হবে। তন্ময়, তাও ঠিক, কিন্তু না বলে পারলাম না। তুমি যে আমার কি সেটা শুধু আমিই জানি। আমি শেষ হয়েছে আপনার কথা? তন্ময়, হুম। আচ্ছা, আসি। বলে চলে গেল। আমাকে এই কথাটা বলার জন্য তুমি বাড়িতে এসেছো, আর আমি কিনা ভাবলাম তুমি আমাকে ফিরিয়ে নিতে এসেছো। 4 মাস পর। এই 4 মাস তনুর তন্ময়কে খুব কমে মনে পড়েছে। ও তানভি এর নিজের গর্ভের সন্তানের খেয়াল রেখেই এই 4 মাস পার করেছে। এর মাঝে ওর সাবিয়া আর তন্ময়ের বাবার সাথে ফোনে কথা হতো, কিন্তু গত 1 মাস ধরে ওই বাড়ি থেকে তনুর কাছে কোনো ফোন আসে না। আর তনু ফোন দিলেও ও বাড়ির কেউ ধরে না। কিন্তু আজ হঠাৎ সাবিয়া বেগম তনুকে ফোন দেয়। তনু প্রথমে ওনার কল দেখে অবাক হলেও পরে কলটা রিসিভ করে। আমি, মা, আসসালামু আলাইকুম। সাবিয়া, ওয়ালাইকুম আসসালাম। তনু, আমি, হ্যাঁ মা, বলো। সাবিয়া, তনু, তন্ময় তো এই 1 মাস বাড়িতে নেই। আমি, মানে, উনি কোথায়? সাবিয়া, আমরা জানি না, ওকে ফোন দিলেও ধরে না। এই 1 মাস আমরা কিভাবে কাটিয়েছি এটা শুধু আমরা জানি রে। আমি তো এতদিন আমাকে বলনি কেন? সাবিয়া, আমরা নিজেরাই এত চিন্তায় ছিলাম যে তোকে আর বলা হয়নি। আমি, ওনার সাথে কি কারোর যোগাযোগ নেই? সাবিয়া, ও বীর, তন্ময়ের বড় ভাই, সাথে নাকি কালকে কথা হয়েছিল। আর অভিকে নাকি বলেছে ওর আলমারিতে কিছু গুরুত্বপূর্ণ ফাইল আছে, ওগুলা নাকি সামলে রাখতে হবে। আমি তো। সাবিয়া, তো ওর কথা মতো আমি ওর ফাইলগুলো নিয়ে লকারে রাখতে যাই, কিন্তু ফাইলগুলোর মধ্যে আমি না তোদের ডিভোর্স পেপারটা পাই। আমি, ডিভোর্স পেপার পেয়েছো তো কি হয়েছে? সাবিয়া, কিছু হয়নি, কিন্তু আমি না ডিভোর্স পেপারে তন্ময়ের কোনো সাইন দেখিনি। ডিভোর্স পেপারে শুধু তোর সাইন ছিল। আমি, মানে কি? ওই দিন না বলেছিল পরে সাইন করে দিবে। সাবিয়া, সেটা তো আমিও ভাবছি। আমি, তনু আর কিছু না বলে চুপচাপ বসে থাকে। তনু তন্ময়দের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ও ভাবতেও পারেনি যে এ বাড়িতে ওর আবার আসা হবে। তনু অনেক ভেবেচিন্তে এ বাড়িতে এসেছে। ও যে আজ আসবে ওটা তন্ময়ের বাড়ির কেউ জানে না। তনু আর কিছু না ভেবে সোজা বাড়ির ভেতরে ঢুকে গেল। তনুকে এখানে হুট করে দেখায় তন্ময়ের বাবা মা আর মিলা অবাক হয়ে গেল। সাবিয়া, তনু, তুই এখানে? তনুর সামনে এসে। আমি, হুম মা, আজ আমাকে এখানে আসতেই হলো। সাবিয়া, কেন, কি হয়েছে? আমি, তোমার ছেলে আমার সাথে খেলছে।
সাবিয়া মানে? ও আমাকে সেদিন ব্ল্যাকমেইল করে ডিভোর্স পেপারে সাইন করালো, অথচ নিজে ডিভোর্স পেপারে সাইন করলো না। এর মানে কি বুঝছো না? সাবিয়া ও হয়তো নিজের ভুল বুঝতে পেরেই সাইন করেনি। ও কোনো ভুল বুঝেনি, ও ইচ্ছে করে এসব করছে। ও সবাইকে দেখিয়েছে আমাদের ডিভোর্স হয়েছে, কিন্তু ঠিক আমাকে স্ত্রী হিসেবে রেখেছে ও। মানে ও গাছেরটাও খাবে তলাটাও কুড়াবে। সাবিয়া তুই এসব কি বলছিস বলতো? আর এত উত্তেজিত কেন হচ্ছিস? বাচ্চার ক্ষতি হবে। আমি হলে হোক, আমি আমার উত্তর আজ নিয়েই ছাড়বো। ও কেন আমার সাথে এমন করছে সেটা আজ আমার জানতেই হবে। কিছুক্ষণ চুপ থেকে, আচ্ছা মা, ও তোমাকে কিসব ফাইল রাখতে বললো না? ওগুলো কই? সাবিয়া আছে, কিন্তু ওগুলো কেন? আমার সন্দেহ হচ্ছে ওই ফাইলগুলোতে নিশ্চয়ই কিছু না কিছু আছে। না হলে তোমার ছেলে ওগুলো এত সামলে রাখতে বলতো? আচ্ছা তুমি আমাকে ফাইলগুলো দাও তো। সাবিয়া তুই দাঁড়া, আমি এনে দিচ্ছি। আচ্ছা। কিছুক্ষণ পরে মা এসে আমার হাতে ডিভোর্স পেপার সহ আরো 2টা ফাইল দিয়ে গেল। আমি ফাইলগুলো নিয়ে সোফায় বসে পড়লাম। ডিভোর্স পেপারটা সাইডে রেখে আমি আরেকটা ফাইল নিলাম। ওই ফাইল খুলে যা দেখলাম তাতে আমার চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। তন্ময় আমার আর তানভীর নামে ওর সম্পত্তি লিখে দিল কেন? বাবা মা 2 বছর আগেই ওনাদের সব সম্পত্তি 3 ছেলে মেয়েকে সমান ভাগে ভাগ করে দেয়, আর তন্ময় তার ভাগের সম্পত্তি আমাদের নামে করে দিয়েছে। আমি আর বাকি ফাইলটা খুললাম না, বাবা মা থেকে বিদায় নিয়ে ওখান থেকে চলে এলাম। আমি বাবার সাথে বসে আছি কিছু কথা বলবো বলে। বাবাও আমার সামনে বসে আছে, কিন্তু আমি বাবাকে কিছু বলার সাহসই পাচ্ছি না। আমি যে আজ ওই বাড়িতে গেছি এটা জানলে বাবা রাগ করবে। বাবা কিরে মা, তখন থেকে বসিয়ে রেখেছিস? কিছু বলবি বলে বলছিস না? বল না, কি বলবি? বাবা, আর আমি তন্ময়ের বাড়িতে গিয়েছিলাম। বাবা কি? বাবা, যাওয়াটা খুব দরকার ছিল। বাবা কি দরকার ছিল? আমি বাবাকে আজকে সকালের ঘটনাটা খুলে বললাম। বাবাও তোমাকে ডিভোর্স দেয়নি কেন? সেটা তো আমিও জানি না, কিন্তু বাবা আমি ওর আরেকটা ফাইলে কি দেখেছি জানো? বাবা কি দেখেছিস? তন্ময় ওর ভাগের সম্পত্তিগুলো আমার আর তানভীর নামে করে দিয়েছে। বাবা মানে কি? তন্ময় এরকম করছে কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না। আমাকে ডিভোর্স দিতে চাওয়া, আমাদের নামে সম্পত্তি দিয়ে দেওয়া, আর এভাবে হুট করে গায়েব হয়ে যাওয়া, এগুলা তো আমাকেও ভাবাচ্ছে। বাবা, তন্ময় এখন কোথায় তুই জানিস? না বাবা। বাবা, যদি কোনোভাবে জানিস যে তন্ময় কোথায়, তাহলে সোজা ওর কাছে চলে যাবি, আর তোর এসব প্রশ্নের উত্তর চাইবি, সাথে ওকে নিয়েও আসবি। আমি আমি বাবা, হ্যাঁ তুই। আচ্ছা। সেদিন বাবাকে এসব বললেও এখন মনের মধ্যে সাহস জোগাতে পারছি না। সেদিনের পর আজ প্রায় 4-5 দিন কেটে যায়। আমি তানবীকে গোসল করিয়ে ওর চুলগুলো মুছে দিচ্ছিলাম। এমন সময় আমার ফোনে একটা কল আসে। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি অভি ভাইয়া ফোন দিয়েছে। ভাইয়া, আসসালামু আলাইকুম। রিসিভ করে। অভি, ওয়ালাইকুম আসসালাম, কোনো একটা কথা ছিল। হুম বলেন। অভি, আমি জানতে পেরেছি তন্ময় কোথায়। কিন্তু কিভাবে? অভি, ও আজ আমাকে আবার ফোন দিয়েছিল আর কিছু টাকা চেয়েছিল। তো আমি টাকা দিব বলে সাথে এ নিয়ে বিনিয়ে কিছু কথা বলি আর ওর ঠিকানাটা জানতে চাই। আর তন্ময়ও মুখ ফসকে ঠিকানাটা বলে ফেলে। তো তোমাকে আমি ঠিকানাটা সেন্ড করছি, তুমি ওর কাছে যাও। আমি কেন যাব? অভি, কারণ এখানে তোমাকেই যেতে হবে। তুমি গেলে তুমি তোমার প্রশ্নের উত্তরও পাবে এবং ওকে নিয়েও আসতে পারবে। যাবে তো? ঠিক আছে ভাইয়া, আমি কিছুক্ষণ পরেই বের হচ্ছি। ভাইয়ের দেওয়ার ঠিকানায় এসে দাঁড়িয়ে রইলাম। বাড়ি থেকে আমার এখানে আসতে পুরো 1 ঘন্টা লেগে গেছে। এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটা বড় 13 তলার বাসা। এখানে এসে তো গেলাম, কিন্তু তন্ময় কত তলায় থাকে সেটাই তো জানি না।
আমি গেট দিয়ে ভেতরে ঢুকতেই দারোয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি আসসালামু আলাইকুম। দারোয়ান ওয়ালাইকুম আসসালাম, কাকে চাই? আমি এখানে তন্ময় নামে। দারোয়ান ও বুঝতে পেরেছি তন্ময় স্যারের কাছে এসেছেন। আমি জি। উনি কত তলায় থাকেন? দারোয়ান 7 তলায়। আমি ধন্যবাদ। আমি লিফটে উঠে দাঁড়ালাম। অন্যদিন হলে হয়তো আমি সিঁড়ি দিয়ে যেতাম, কিন্তু এখন পারবো না। 7 তলায় পৌঁছাতেই লিফটের দরজা খুলে গেল। আমি তন্ময়ের দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলটা চাপলাম। কলিং বেল বাজার পরই একটা মেয়ে এসে দরজা খুলে দিল। মেয়েটাকে দেখে আমি একটু অবাক হই, কিন্তু পরে স্বাভাবিক হয়ে যাই। মেয়েটা কাকে চাই? আমি তন্ময়ের সাথে দেখা করতে এসেছি। মেয়েটা কি জন্য? আমি কি জন্য সেটা ওনাকেই বলি। মেয়েটা তুমি দাঁড়াও, আমি জিজ্ঞেস করে আসি। মেয়েটা আমাকে এটা বলেই দরজার সামনে থেকে চলে যায়। আমি এতক্ষণ জার্নি করাই শরীরটা দুর্বল লাগছিল, তাই কিছু না বলে আমি ভেতরে ঢুকে সোফায় বসে পড়ি। পরে দেখি তন্ময় আর মেয়েটা একটা রুম থেকে বের হচ্ছে। মেয়েটা আমাকে ভেতরে বসে থাকতে দেখে ভ্রু দুটো কুঁচকালো। মেয়েটা এই মেয়ে, তোমাকে না বলেছি বাইরে দাঁড়িয়ে থাকতে। তুমি ভেতরে কেন এসেছো? তন্ময়, তনু তুমি এখানে? মেয়েটা তন্ময়, তুমি চিনো মেয়েটাকে? তন্ময়, হুম। মেয়েটা কিভাবে চিনো ওকে? তন্ময়, পরে একদিন বলবো, এখন তুমি যাও। মেয়েটা আচ্ছা বলে বাইরে চলে গেল। তন্ময়, তুমি এখানে কি করছো? আর তুমি আমার ঠিকানা কিভাবে জানলে? আমি অনেক জার্নি করে এসেছি। খুব পানি পিপাসা লাগছে, একটু পানি দিবে? কিছু না বলে আমাকে এক গ্লাস পানি এগিয়ে দিল। তন্ময়, এবার বলো, কেন এসেছো এখানে? আমি তোমার কাছে এসেছি। তন্ময়, কেন? তুমি ডিভোর্স পেপারে সাইন করনি কেন? তন্ময়, মানে? ঘাবড়ে গিয়ে মানে তুমি বুঝতে পারছো না। তন্ময়, দেখো, আমি পরে সাইন করব বলে রেখে দিয়েছিলাম। আমি পরে আর কবে সাইন করতে তুমি? আর শুধু এটা না, তুমি আমার আর তানভীর নামে নিজের সম্পত্তি লিখে দিয়েছো। বলো তন্ময়, এমন কেন করছো তুমি? তন্ময়, আমি তোমাকে এর উত্তর দিতে বাধ্য নই। তুমি এখানে কেন এসেছো সেটা বলো। আমি কিছুক্ষণ চুপ থেকে তোমাকে নিতে এসেছি। তন্ময়, আমি যাব না। আমি জিদ করো না তন্ময়, তোমাকে এখন আমার সাথে যেতেই হবে। কাউকে কিছু না বলে চলে এসেছো, কারোর কি চিন্তা হয় না? তন্ময়, তুমিও তো একবার গিয়েছিলে আমাদের ছেড়ে দাও, আমাদের কাউকে কিছু না বলে। তো তুমি গেলে দোষ নেই, আমি গেলেই দোষ। আমি কারণে এসেছিলাম, আর তুমি বিনা কারণে এসেছো। শোনো, আমি না তোমার সাথে এত কথা বলতে পারবো না। তুমি প্লিজ আমার সাথে চলো। তন্ময়, না গেলে কি করবে? আমি কিছুই করব না, শুধু রিকোয়েস্ট করব আমার সাথে যাওয়ার জন্য। প্লিজ চলো। তন্ময়, তনুর এমন করে বলাটা আর সহ্য হলো না। ঠিক আছে, তুমি বসো, আমি আসি। আমি হুম। কিছুক্ষণ পরে তন্ময় এলে আমরা একসাথে বের হয়ে যাই। ঠিক আগের মতোই 1 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাই। আমরা দুজন একসাথে বাড়ির ভেতরে ঢুকলে মা, বাবা আর জেনি অবাক হয়ে যায়। আর আমরা জেনিকে দেখে অবাক হয়ে যাই। জেনি, ভাবি, তুমি ভাইয়ার সাথে, মানে তোমাদের মাঝে সব ঠিক হয়ে গেছে? তুমি কখন এলে? জেনি বিকালে মা ফোন দিয়ে বলেছিল ভাইয়া নাকি ডিভোর্স পেপারে সাইন করেনি। মানে তোমাদের ডিভোর্স হয়নি, কারণ একজনের সাইনে ডিভোর্স হয় না। তো আমি খুশি হয়ে চলে এসেছি। তন্ময়, জেনি ওকে বাড়ি যেতে বল। জেনি, কেন? তোমাদের মাঝে যেহেতু সব ঠিক হয়ে গেছো, তাহলে আবার আলাদা থাকবে কেন? তন্ময়, তুই এইসব কথা না বলে ওকে চলে যেতে বল। আমি ফ্রেশ হতে যাচ্ছি, এসে যেন ওকে না দেখি। বলে হনহনিয়ে চলে গেল। সাবিয়া, তন্ময় এমন করছে কেন রে তনু? আর তুই বা ওকে কোথায় পেলি? আমি সেসব তোমার ছেলেকে জিজ্ঞেস করিও। আমি এখন আসি, তানমিটা হয়তো কান্না করছে। আসি মা, বলে তনুও বাড়ির বাইরে চলে গেল।
তন্ময় ফ্রেশ হয়ে মাত্র খাটে একটু বসলো, আর এরই মাঝে জেনি ওর রুমে প্রবেশ করলো। তন্ময় জেনিকে দেখে খানিক খুশি হলো, কারণ তনুকে ডিভোর্স দেওয়ায় জেনি রেগে তন্ময়ের সাথে কথা বলা বন্ধ করে দিল, সাথে বাড়িতে আসাও। তন্ময়, কিরে বসো। জেনি, আমি তোমার উপর রেগে আছি। তন্ময়, কেন? জেনি, তোমার আর ভাবির মাঝে যেহেতু সব ঠিকই আছে, তাহলে ভাবিকে চলে যেতে বললি কেন? তন্ময়, তানভি বাড়িতে একা, ও তো আমাদের কাউকে ছাড়া থাকতে পারে না, তাই ওকে পাঠিয়ে দিলাম। জেনি, ও তাই বলো? আচ্ছা, তুমি তো খুশি, তাই না? তন্ময়, খুশি কেন হব? জেনিয়া, এমন ঢং করছো যেন কিছু জানো না। তন্ময়, কি বলছিস একটু বুঝিয়ে বল। জেনি, দ্বিতীয়বার বাবা হতে যাচ্ছ আর এখন আমাকে বলছো বুঝিয়ে বলতে? তন্ময়, আমি বাবা হচ্ছি মানে? জেনি, আরে ভাবি প্রেগন্যান্ট, তাও 4 মাসের। আর তুমি বলছো বাবা হচ্ছি মানে? তন্ময়, তনু প্রেগন্যান্ট। তন্ময় আমার সামনে সেই 15 মিনিট ধরে বসে আছে, নিজে তো কিছু বলছে না, আমাকে কিছু বলতে দিচ্ছে না। আমি ওদের বাড়ি থেকে এসে দেখি তানবী ঘুমিয়ে গেছে, সারাক্ষণ শুধু মা মা করেছিল। মেয়েটা নাকি আমাকে ছাড়া কিছু খায়নি। আমি তানবীকে না জাগিয়ে গোসল করতে চলে যাই। গোসল করে এসেই দেখি তন্ময় বসে আছে রুমে। আমি কিছু, কি বলবে? তন্ময়, হুম। আমি কি বলবে, তাড়াতাড়ি বলো। তন্ময়, তনু আমাকে কেউ বলেনি। আমি কি বলেনি? তন্ময়, এই যে তুমি আবার মা হতে চলেছ। আমি কিছু বলিনি। তন্ময়, বিশ্বাস করো, আমাকে যদি কেউ একজন বলতো যে তুমি প্রেগন্যান্ট, তাহলে আমি তোমাকে সব সত্যি বলে দিতাম। আমি কি সত্যি বলতে যে তুমি এই 1 মাস একটা মেয়ের সাথে একই ফ্ল্যাটে ছিলে? আর তন্ময়, 1 মিনিট তনু, তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি সন্দেহ করার তো কোনো কথাই আসে না তন্ময়। আমি নিজ চোখে দেখেছি তোমাকে ওই মেয়ের সাথে। জানো, আসার সময় আমি পুরো রাস্তায় এটা চিন্তা করে এসেছি যে তুমি একা কি করেছিলে এই 1 মাস। কিন্তু গিয়ে দেখি তুমি দিব্যি ছিলে এই 1 মাস। তন্ময়, দেখেছো বলেই বিশ্বাস করে নিলে যে আমি ওর সাথে 1 মাস একই ফ্ল্যাটে ছিলাম? আমি ছিলে হয়তো। তন্ময়, তনু ওই মেয়েটা রিহানের স্ত্রী। রিহানকে তো নিশ্চয়ই চিনো তুমি। ওই মেয়েটাকে আমি নিজের বোন ভাবি, আর তুমি বলছো 1 মাস ছিলাম একসাথে। আমি আচ্ছা যাও, মানলাম তুমি ওর সাথে 1 মাস ছিলে না, কিন্তু বন্ধুর স্ত্রী বরদুপুরে তোমার সাথে একই ফ্ল্যাটে কি করে সেটা বলো। তন্ময়, তনু, ও আমার মেডিসিন দিতে এসেছিল। জ্যাম ছিল, বিদায় আসতে আসতে দুপুর হয়ে গেছিল। আর ওই সময় তুমিও এলে, তাই। আমি মিথ্যা বলছো কেন তুমি? আমি নিজেও এসেছি, কোনো জ্যাম ছিল না রাস্তায়। তন্ময়, তোমাদের রাস্তা আর ওদের রাস্তা একই না। আমি কিছু না বলে অন্যদিকে ফিরে গেলাম। তন্ময়, তনু, তুমি ওই মেয়েটাকে আমার সাথে মানতে পারছো না, তাই না? আমি কিছু বললাম না। তন্ময়, তনু, বিশ্বাস করো, ওর সাথে আমার কিছু নেই। ওর আর রিহান প্রায় আসতো আমার কাছে, কিন্তু আজ আমার কাশি উঠে আর আমি মেডিসিন খেতে গিয়ে দেখি মেডিসিন নেই। তাই রেহানকে ফোন দিয়ে বলি মেডিসিন আনতে, কিন্তু রেহান মিটিংয়ে ছিল বলে ওর স্ত্রীকে দিয়ে মেডিসিন পাঠিয়েছে। আমি কি অসুখ তোমার যে মেডিসিন খেতে হচ্ছে? তন্ময়, বলবো পরে। আমি আমায় ডিভোর্স কেন দিতে চেয়েছিলেন? তন্ময়, সেটা পরে বলবো। আমি কি পরে বলবে তুমি? আমি আজই জানতে চাই। তন্ময়, সত্যিটা জানলে তুমি সহ্য করতে পারবে না। আমি সহ্য করে নিব, প্লিজ বলো। তন্ময়, প্লিজ তনু, জোর করো না। এক সময় আমি ঠিকই বলবো তোমাকে। আমি তন্ময়, তোমাকে আমার বাচ্চার কসম, বলো। তন্ময়, কিছুক্ষণ চুপ থেকে, তনু আমার ক্যান্সার। আমি কি? তন্ময়, হ্যাঁ, তোমাকে ডিভোর্স দেওয়ার বেশ কিছুদিন আগেই আমি এই খবরটা পেয়েছি। আমি কি বলছো কি তুমি? তন্ময়, হ্যাঁ তনু, তোমাকে ডিভোর্স দিতে চাওয়ার মূল কারণ হচ্ছে এটা। আমার ক্যান্সার, এটা জানার পর ভাবলাম যখন বাঁচবই না সেই সময়টুকু তোমাদের সাথে কাটাই। কিন্তু পর মুহূর্তে মনে হলো আমি মারা যাওয়ার পর তোমাদের কি হবে।
আমি মারা গেলে তো তুমি আর সবকিছু নতুন করে শুরু করবে না, বরং আমার স্মৃতি নিয়ে সারা জীবন কাটিয়ে দিবে, আর যেটা আমি চাচ্ছিলাম না। তাই মিথ্যা বলে কিছুদিন পরই সবার সামনে তোমাকে ডিভোর্স দিতে চাইলাম, কিন্তু তুমি ডিভোর্স দিবে না বলে কান্না করছিলে। তাই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়ে তোমায় ডিভোর্স পেপারে সাইন করালাম, কিন্তু পরে আমি নিজেই সাইন করতে পারছিলাম না। মনে হচ্ছিল সাইন করলে অনেক বড় জিনিস হারিয়ে ফেলবো। আমি তন্ময়ের প্রতিটি কথা আমি মন দিয়ে শুনেছিলাম, এবং বুঝলাম তন্ময় মিথ্যা বলছে না। তাহলে তন্ময় সত্যি আমার কাছে আর অল্প কয়েকদিন আছে, এটা ভেবেই আমি ঠুকরে কেঁদে উঠলাম। তন্ময়, তনু প্লিজ কেঁদো না, যেটা সত্যি সেটা তো মানতে হবে। আমাকে জড়িয়ে ধরে, তুমি আমার ভালোবাসাকে এতই টুকরো মনে করো যে তোমার ডিভোর্স দেওয়াতে অন্য একজনকে বিয়ে করে নতুন জীবন শুরু করব? তন্ময়ের থেকে নিজেকে ছাড়িয়ে। তন্ময়, তনু। আমি চুপ। একটা কথা বলবে না তুমি? এত বড় একটা কথা আর তুমি কাউকে জানালে না? তন্ময়, সবাই তোমাকে এখন ঘৃণা করছে। এমন একটা সময় তুমি সবার ঘৃণার বাগিদার হচ্ছ কেন? তন্ময়, আমি এটাই চাই যে সবাই আমাকে ঘৃণা করুক, তাহলে আমি মারা গেলে কেউ আমার জন্য কষ্ট পাবে না। এটা তোমার ভুল ধারণা। তুমি চলে গেলে সবাই আধমরা হয়ে থাকবে। প্রত্যেকটা মানুষ কষ্ট পাবে তন্ময়। তন্ময়, একদিন না একদিন তো মরতেই হবে। তার চেয়ে ভালো আমি আগেই মরে যাই। আমি কিসব বলছো তুমি? বাঁচা মরা আল্লাহর হাতে। ওই ডাক্তার বলে দিলেই হলো নাকি যে তুমি তাড়াতাড়ি মারা যাবে? তন্ময়, তনু আমার ক্যান্সার, এখানে ডাক্তারের কথাই তো সত্যি হবে। আমি চুপ। তোমার কিছু হবে না, আমরা তোমার চিকিৎসা করাবো। দেখবে আল্লাহর রহমতে তুমি ঠিক সুস্থ হয়ে যাবে। তন্ময়, তনু চিকিৎসা করিয়ে কোনো লাভ হবে না। তুমি শুধু শুধু এমন মিথ্যা আশা রেখো না। আমি আল্লাহর কাছে তোমার বাচ্চার জন্য দোয়া করব। দেখবে আল্লাহ আমাকে ফিরিয়ে দিবে না। তন্ময়, তুমি এই মিথ্যা আশা রাখলে রাখো, কিন্তু এই কথা আর কাউকে বলো না। আমি আর কিছু না বলে চুপচাপ তানবীর পাশে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর তন্ময়ও এসে আমাদের পাশে শুয়ে পড়ল। সকাল হতেই তন্ময় বাড়ি থেকে চলে গেল। ভাগ্যিস তানবী এখনো ঘুম থেকে ওঠেনি, না হলে ওকে যেতেই দিত না। তন্ময় চলে যাওয়ার পর আমি আপুর কাছে গেলাম। আপু। অনুহুম, বল। তন্ময় এখানে কখন এসেছিল? রাত 11টার দিকে। আচ্ছা, কেন এসেছে বলতো? এবার আপুকে কালকে পুরো কথাটা বললাম। সব শুনে আপু জাস্ট হা হয়ে গেল। আমাকে যে কিছু বলবে তারও কোনো স্বার্থ নেই। কি হয়েছে আপু? এত বড় একটা ঘটনা আর আমরা তন্ময়কেই। সেটাই আপু, আমার মাথায় কিছু কাজ করছে না। ওকে বলে তো দিয়েছি ও সুস্থ হয়ে যাবে, কিন্তু ভেতর ভেতর আমারও ভয় হচ্ছে। শোন, তুই ওর কথা শুনিস না। তুই বাকিদেরকে বলেই ব্যাপারে। সেটা আমি আগেই ভেবে নিয়েছি। হুম, আগে ওর বাবা মাকে বলবি। আপুর কথা মতো আমি এই ব্যাপারটা সবাইকে ফোন দিয়ে বলি। সবাই এটা শুনে চিন্তায় পড়ে যায়। কিন্তু পরে আমার মতো সবারও এক কথা, যে তন্ময়ের চিকিৎসা করাবে। আমিও দেখবো তন্ময় কি করে চিকিৎসা না করাই। শোন, তুই তোর ব্যাগপত্র গুছিয়ে তানবীকে ওই বাড়িতে যা। কেন? কেন মানে? তন্ময়ের এমন একটা সময় তুই ওর পাশে থাকবি না। ওখানে গেলে যদি ও ডিভোর্সের হুমকি দেয়? দিলেও কি? ও তো এখনো সাইন করেনি। আর যদি করেও, তাহলে এখন তোদের ডিভোর্স হবে না, কারণ তুই প্রেগন্যান্ট, আর প্রেগন্যান্ট অবস্থায় ডিভোর্স হয় না। সত্যি যাব? হুম, সত্যি যা। আচ্ছা। তন্ময় রাতে অফিস থেকে বাড়িতে ফিরে দেখে ওর বাবা মা সোফায় বসে আছে। ওদের সাথে ওর বড় ভাই, ভাবি আর ছোট বোন জেনি আছে। সবাইকে একসাথে দেখে তন্ময় একটু অবাক হলো। তন্ময় ভাইয়া, তোমরা কখন এলে? এসেছি কোনো এক সময়। তন্ময় ও আনিশা আর নোমান,
অভির ছেলে মেয়ে কই? অভি ওরা রুমে আছে, তুই এদিকে আয়। তন্ময় মাত্র বাইরে থেকে এলাম, ফ্রেশ হয়ে আসি। তন্ময়ের বাবা, তুই এদিকে আসবি। রেগে তন্ময় বলো, ওদের কাছে গিয়ে। তন্ময়ের বাবা, এত বড় একটা কথা তুই আমাদের বললি না কেন? তন্ময়, কি বলিনি আমি? জেনি, কি বলনি তুমি জানো না? তন্ময়, আরে আমি সত্যি বুঝতে পারছি না তোমরা কিসের কথা বলছো। এবার সাবিয়া তন্ময়কে এসে সব কিছু বলে, যেগুলো তনু ওনাদেরকে বলেছিল, এবং সবাই সাথে এটাও বলেছে ওর চিকিৎসা করাবে। সবাই খুব রেগে রেগে কথা বলেছে তন্ময়ের সাথে। তন্ময় সবার এত ঝাড়ি খেয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে, কিছু বলে না। অভিজা, রুমে যা। তন্ময়, তোমাদের এসব কে বললো? যে নিজেই বলুক, তুমি যাও এখান থেকে। তন্ময় ওদের কথায় রুমে আসে, কিন্তু রুমে এসে তন্ময় আরো অবাক হয়ে যায়। রুমে তনু, তানবি, আনিশা আর নোমান আছে। তন্ময় তনুকে দেখে বুঝতে পেরেছে যে এগুলো তনুই বলেছে। এখন তন্ময়ের তনুর উপর খুব রাগ লাগছে। ওর কথা হচ্ছে, কি দরকার ছিল সবাইকে এসব বলার? ও শান্ত হয়ে তনুর দিকে তাকিয়ে মুচকি হাসলো আর বলল, তন্ময়, বাচ্চারা একটু বাইরে যাও, আমার তোমাদের আম্মুর সাথে একটু কথা আছে। তন্ময় বাচ্চাদের বের করে রুমের দরজা বন্ধ করে দেয়। আমি তন্ময়ের কাজ দেখে না দেখার ভান করে বসে রইলাম। তন্ময় ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। হঠাৎ ও আমায় টেনে দাঁড় করিয়ে দেয়। আমি উফ, ব্যথা পাই না। তন্ময়, পেলে পাও। তোমাকে আমি কি বললাম মনে নেই? আমি কি বলেছ? তন্ময়, তোমাকে বলেছি এই ব্যাপারে যেন কেউ না জানে। আর তুমি সবাইকে বলে দিয়েছ। আমি তো। তন্ময়, তো মানে, ওরা এখন আমাকে নিয়ে উঠে পড়ে লাগবে। আমি তো। তন্ময়, তনু, ফাইজলামি করো না। আমি কাউকে টেনশন না দেওয়ার জন্য এটা বলিনি। আমি, আচ্ছা সেসব ছাড়ো, আমাকে এটা বলো তো, তুমি হঠাৎ 1 মাসের জন্য গায়েব কেন হয়ে গেছিলে? তন্ময়, আমি ঠিক করেছিলাম আমি কানাডা চলে যাব, কিন্তু পর মুহূর্তে ভাবলাম কানাডা না গিয়ে এখানেই অন্য একটা ফ্ল্যাটে থাকি। এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না, কারণ যতই হোক জন্ম এখানে হয়েছে, তো মৃত্যুটা এখানে হলে সমস্যা কি? আমি তাই তো। যাও, ফ্রেশ হয়ে নাও। তন্ময়, যাব। আগে বলো তো তুমি এখানে কেন? আমি নাচতে এসেছি। তন্ময়, মানে? আমি এমনভাবে জিজ্ঞেস করলে যেন আমি এ বাড়িতে আর আসতেই পারবো না। তন্ময়, তো নাচতে এসেছি কেন বললা? আমি, তুমি প্রশ্নটা তারা মার্কা, তাই আমার উত্তরটা হয়েছে তেরা মার্কা। খুশি? তন্ময়, আচ্ছা আমি ফ্রেশ হতে যাই, বলে চলে গেল। রাতে সবাই ডিনার করে যে যার রুমে চলে যায়। তনু তানবীর মাথায় বেনি করে দিয়ে আনিশার সাথে পাঠিয়ে দেয়। এরপর তন্ময় রুমে আসলে একসাথে শুয়ে পড়ে। এতক্ষণ ওদের মাঝে কেউ কারোর সাথে কথা বলেনি। হঠাৎ তন্ময় তনুকে ডাকে, তন্ময়, তনু। আমি, হুম। তন্ময়, ঘুমিয়ে পড়েছ? আমি, না। তন্ময়, আমার দিকে ফিরো। আমি, হুম বলো। ওর দিকে ফিরে। তন্ময়, ধরো আমার চিকিৎসা করার পরও আমি বাঁচলাম না, তখন তুমি কি করবে? আমি চুপ। তন্ময় মুচকি হেসে বলো না, আমি তুমি মরে গেলেও আমি ভেঙে পড়বো না, কারণ আর যত যাই হোক তোমার জন্য বাকি দুটো জীবনকে আমি কষ্টে রাখতে পারি না। তন্ময়, দুটো জীবন? আমি, তানবি আর আমার গর্ভের বাচ্চাটা। তন্ময়, আমি হয়তো আমার দ্বিতীয় বাচ্চার চেহারাটা দেখে যেতে পারবো না। আমি, চুপ থাকো তো, আমার ঘুম আসছে, ঘুমাতে দাও। তন্ময়, শোনো, এখন কথা বলে নাও, কয়দিন পর আর সুযোগ পাবে না। আমি, কেন? তন্ময়, কয়েকদিন পর তো তোমরা আমাকে হাসপাতালে রেখে আসবে, তখন হয়তো আর আমার সাথে কথা বলতে পারবে না। আমি, তখন এটা তখন দেখা যাবে, এখন ঘুমাও। তন্ময়, তনু। আমি, বলো। তন্ময়, আই লাভ ইউ। আমি, মিটু। সকালে তন্ময়কে নিয়ে বাবা আর অভি ভাইয়া হাসপাতালে গেছে।
সবাই এখন চিন্তিত হয়ে বসে আছি আর ওদের আসার অপেক্ষা করছি। বেশ কিছুক্ষণ পরে দেখি ওনারা হেলেদুলে বাড়িতে আসছে। সাবিয়া, কিরে এত দেরি হলো যে আসতে? অভি কিছু টেস্ট ছিল আর ওগুলো করতে করতেই দেরি হয়ে গেছে। সাবিয়া, ডাক্তার কি বলেছে? তন্ময়ের বাবা, আর বলো না, তোমার ছোট ছেলে তো ডাক্তারের থেকেও ফাস্ট। চিকিৎসা করতে নাকি তিনি বাঁচবে না। নিসা, বাবা এসব কি বলছেন? তন্ময়ের বাবা, আরে তোমার দেবরের এমন বড় ক্যান্সারও হয়নি যে চিকিৎসা করতেও তিনি বাঁচবে না। ডাক্তার আমাকে চিকিৎসা করলে বাঁচবে মানে বাঁচার সম্ভাবনা আছে। সাবিয়া, যাকগে, হাসপাতালে কি ভর্তি করাবে? তন্ময়ের বাবা, তা কিছুদিন পরে। সাবিয়া, আচ্ছা। এই তন্ময় যা, রুমে যা। মায়ের কথায় তন্ময় কোনো দিক না তাকিয়ে সোজা রুমে চলে গেল। ওর যাওয়ার পর আমি আর তানভিও ওর পেছনে পেছনে গেলাম। তানভি, বাবা আসবো? দরজার সামনে দাঁড়িয়ে। তন্ময়, বাবার পারমিশন নিচ্ছ কেন, আসো। তানভি, বাবা তন্ময়কে জড়িয়ে ধরে। আমি, হয়েছে এসব ন্যাকামি? তন্ময়, এমন করছো কেন? জড়িয়েই তো ধরেছে। আমি কেন ধরেছি সেটা তো জানো না, ওকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। তন্ময়, তো কি হয়েছে, যাব? আমি এই শরীরে? তন্ময়, কিছু হবে না। আমি, চুপ থাকো, কেউ কোথাও যাবে না। আর তুমি চিকিৎসা করলেও তো মরে যাবা। এখন এই অবস্থায় বাইরে গেলে যে শরীর খারাপ করবে সেটা জানো না। তন্ময়, মেয়েটা বলল। আমি আমার মেয়ে অন্য বাচ্চাদের মতো জেদি না। ওকে বুঝিয়ে বললে ও ঠিকই বুঝবে। সেদিনের পর থেকে আজ প্রায় অনেক দিন কেটে গেল। তন্ময় এখন আর অফিসে যায় না, আসলে কেউ যেতে দেয় না। আর আমি সারাক্ষণ তন্ময়ের খেয়াল রাখি, সাথে নিজেরও। দিন যত যাচ্ছে তত আমার আর তন্ময়ের শরীর খারাপ হচ্ছে। আমার তো যা তা, কিন্তু তন্ময়ের বেশি। আজ সকালে কাশতে কাশতে তন্ময়ের মুখ থেকে রক্ত বের হচ্ছিল। সবাই ভয় পেয়ে ওনাকে হাসপাতালে নিয়ে আসে। ডক্টর এখন এনেছেন, ভালো করেছেন। সময় মতো চিকিৎসা না করলে তো সুস্থ করতে পারবো না, বলুন। তন্ময়ের বাবা, হুম, কিন্তু মুখ থেকে রক্ত। ডক্টর, ক্যান্সার রোগীদের এমন হয়। তন্ময়ের বাবা, এখন ঠিক হবে তো? ডক্টর, এখন এসব আপনি আমাদের উপর ছেড়ে দিন। তন্ময়ের বাবা, ঠিক আছে। আমি, বাবা আপনারা যান, আমি এখানে আছি। তন্ময়ের বাবা, ঠিক আছে, এখন তুমি থাকো, দুপুরে তোমার মাকে পাঠিয়ে দিব। আমি, আচ্ছা বাবা। দানবীর খেয়াল রাখবেন। তন্ময়ের বাবা, আচ্ছা। বলে ওরা চলে গেল। আমি, তন্ময় ওনার কেবিনের সামনে দাঁড়িয়ে। তন্ময়, তনু আসো। আমি, এখন কেমন লাগছে? তন্ময়, ঠিক আছি, কিন্তু গলাটা ব্যথা করছে। আমি, ডাক্তার ওষুধ দিবে, ওগুলো খেলেই ঠিক হয়ে যাবে। তন্ময়, দেখেছো, তোমাকে বলেছিলাম না রাতে না ঘুমিয়ে আমার সাথে গল্প করতে। এখন তো আমি হাসপাতালে ভর্তি, এখন আমার সাথে কিভাবে গল্প করবে? আমি তো তোমার সাথে হাসপাতালেই থাকবো। তন্ময়, কি পাগল নাকি? এই অবস্থায় তুমি? আমি তো, কি হয়েছে? তন্ময়, কিছু হয়নি। ভাবছি তোমাকে ডিভোর্সটা মৃত্যুর 5 মিনিট আগে দিলে কেমন হয়। আমি আবার? তন্ময়, তনু, আমি মরে গেলে তুমি বিধবা হয়ে যাবে। আমি, তন্ময় প্লিজ, এসব হেয়ালি আমার একদম পছন্দ নয়। তন্ময়, হেয়ালি কোথায় করছি, আমি তো সত্যিই বলছি। আমি তোমার কাছে না, আমার থাকাটাই ভুল হয়েছে। থাকো তুমি, আমি যাচ্ছি। এটা বলে আমি তন্ময়ের রুম থেকে বের হয়ে চলে গেলাম। হাসপাতালের গেট বরাবর এসে মনে হলো তন্ময়কে একা ফেলে আসা ঠিক হয়নি। কিন্তু ওর একটা শিক্ষা দরকার, সবসময় এরকম কথা আর কতদিন শুনবো। আমি গেটের সামনে দাঁড়িয়েই মাকে ফোন দিয়ে আসতে বললাম। কিছুক্ষণ পর মা আসলে আমি হাসপাতাল থেকে বের হয়ে যাই। বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে আপুকে ফোন দিলাম। অনু, হ্যাঁ বল। আমি, শোনো না, আমার না একটা সাহায্য লাগবে। অনু, কি সাহায্য? আমি, তন্ময়কে হেনস্থা করার। অনু, কি বলছিস কি? আমি, হুম। আরে তুমি জানো না, ওই কয়েকদিন আমাকে পাগল বানিয়ে দিয়েছে।
সারাক্ষণ শুধু বলে তনু আমি মারা গেলে তুমি কি করবে, দ্বিতীয় বিয়ে করবে না, ডিভোর্সটা কখন দিলে ঠিক হবে? অনু: আমি তুমি হাসছো। অনু: না হেসে কি করব, তোদের এসব কারবার। আমি: আচ্ছা এখন তন্ময়কে কিভাবে শায়েস্তা করব সেটা বলো। অনু: শায়েস্তা করার দরকার নেই। আমি: তুমি বলবা। অনু: তুই আমাকে কেন এখানে জড়াচ্ছিস? আমি: কারণ এসব তুমিই জানো। অনু: আচ্ছা তো শোন, তুই কিছুদিন তন্ময়ের সাথে দেখা করিস না। তখন তন্ময় বুঝবে তুই ওর সাথে রাগ করে দেখা করছিস না, তো পরে তোকে আর এসব বলে জ্বালাবে না। আমি: সত্যি? অনু: হুম। আমি: ওকে। সেদিন আপুর সাথে কথা বলার পর আমি সত্যিই সত্যি তন্ময়ের সাথে 6 দিন দেখা করিনি। এমনও বাবা মায়ের কাছ থেকে ওনার খোঁজ নিয়েছি। আজ রাতে সবাই খেয়ে দিয়ে ঘুমাতে চলে গেলাম। হঠাৎ মধ্যরাতে বাবা চিৎকার করে ওঠে। বাবার চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে আস্তে আস্তে বাবার রুমে গেলাম। বাবার রুমে গিয়ে দেখি বাবা নিচে বসে কাঁদছে। অভি ভাইয়া আর মা বাবাকে শান্ত করার চেষ্টা করছে। আমি ওদের কাছে গেলাম। আমি: কি হয়েছে বাবা, কাঁদছো কেন? বাবা: তনুরে সব শেষ হয়ে গেছে। আমি: কি হয়েছে? বাবা: হাসপাতাল থেকে ফোন এসেছে। আমি: হুম, তো কি হয়েছে? বাবা: তন্ময় মারা গেছে। সকালে ঘুম থেকে উঠে সোজা হাসপাতালের দিকে রওনা দিলাম আমি। গাড়িতে বসে শুধু কালকের স্বপ্নটার কথা ভাবছিলাম। কি দেখলাম কালকে আমি এটা! কালকে বাবার মুখ থেকে তন্ময় মারা গেছে শোনার পরই আমার ঘুম ভেঙে যায়। তখন থেকে আমি শুধু হাসপাতালে আসার জন্য ছটফট করছিলাম। এখন সকাল হতেই আমি বেরিয়ে পড়লাম। আমি তন্ময়। তন্ময়ের দরজার সামনে দাঁড়িয়ে। তন্ময় আমার দিকে তাকিয়ে কিছু বলল না। আমি ওর বলার অপেক্ষা না করে ভেতরে গিয়ে ওর পাশে বসে পড়লাম। কিছু বলছো না যে? তন্ময়: কি বলবো, আমার কথা তো এখন আর তোমার ভালো লাগে না। আমি: মানে কি? তন্ময়: গত কয়েকদিন ধরে তুমি আমার সাথে দেখা করতে আসোনি। এর মানে কি দাঁড়ায়, তুমি আমার সাথে কথা বলতে চাও না? আমি কয়দিন আসিনি এখানে? তন্ময়: যতদিনই হোক, কিন্তু তোমার এখানে আসা উচিত ছিল। এই সময় তুমি আমার থেকে দূরে দূরে থাকলে কি করে হবে? আমি: আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে। কিন্তু কথা হলো আমি এসেও বা কি করতাম? আমি আসলেই তো তুমি বাজে কথা শুরু করে দাও। তন্ময়: কিসের বাজে কথা? আমি তো সত্যিই বলি। আমি: কুচু বলো তুমি। তন্ময়: আচ্ছা সরি, আর কোনোদিন বলবো না। কিন্তু প্লিজ তুমি এখানে আসা বন্ধ করে দিও না। আমি: আচ্ছা। নাস্তা করেছো? তন্ময়: হুম করেছি। জানো এখানের খাবারগুলো না আমার একদম ভালো লাগে না। আমি: আচ্ছা, কালকে থেকে আসার সময় আমি খাবার নিয়ে আসবো। তন্ময়: এখানে না আমার নামাজ কলমা কিছু হয় না। শুয়ে আছি তো শুয়ে আছি, শেষ সময়ে বুঝি ইবাদত পালন করতে পারবো না। আমি: চুপ থাকো, দেখছো এই জন্য তোমার কাছে আসতে চাই না। তন্ময়: আচ্ছা সরি। তোমার সাথে আর কেউ কি এসেছে? আমি: না, শুধু আমিই আসলাম। তন্ময়: এত সকাল সকাল আসলে যে? আমি তোমাকে মিস করছিলাম। সেদিনের পর থেকে আমি রোজ তন্ময়ের কাছে যেতাম। স্বপ্নটার কথা ভেবে মাঝে মাঝে আটকে উঠতাম। তন্ময় হাসপাতালে প্রায় অনেকদিন ছিল। আর এদিকে আমি এখন 7 মাসের প্রেগন্যান্ট। তন্ময়ের খেয়াল রাখতে রাখতে নিজের খেয়াল রাখাই বন্ধ হয়ে গেছে। প্রথম বাচ্চার মতো তৃতীয় বাচ্চারও খেয়াল রাখতে পারছি না। বড় পেটটা নিয়ে তন্ময়ের কাছে যাওয়া আসো, এমন করতে করতে শরীরটাই খারাপ হয়ে যায়। আজ তন্ময়কে বাড়িতে আনা হলো। ও নাকি বাবাকে বলেছে ওর চিকিৎসা বাড়িতে করাতে। হাসপাতালে নাকি ওর আর ভালো লাগে না। ওকে রুমে নিলে আমিও রুমে চলে আসি। আমি কি দরকার ছিল বাড়িতে চিকিৎসা করানোর? তন্ময়: মানে? আমি মানে হাসপাতালে চিকিৎসা করালে তো ভালোই হতো। বাড়িতে চিকিৎসাটা আর কতই ভালো হবে। তন্ময়: তুমি কি চাও না আমি বাড়িতে থাকি?
আমি কথা কেন ঘুরাচ্ছ বলো তো? আমি কি একবারও ওটা বলেছি? তন্ময়, তাহলে এমন করছো কেন? আমি কেমন করছি? আমি চাইছি তুমি পুরোপুরি সুস্থ হয়ে বাড়িতে আসো। আর কয়েকটা দিন থাকলে কি হতো? তন্ময়, ওকে বুঝলাম, আমি ভুল করেছি। এখন আমার কাছে আসো তো। অনেক দিন হয়েছে তোমাকে জড়িয়ে ধরিনি। আমি ফাইজলামি করো না তো। তন্ময়, আচ্ছা আমিই আসছি। দাঁড়াও, আমি আসছি, তোমার আসতে হবে না। বলে তন্ময়ের কাছে গেলে ও উঠে আমাকে জড়িয়ে ধরে। এমন করে কতক্ষণ যে ছিলাম আমরা নিজেও জানি না। হঠাৎ ও আমাকে ছেড়ে আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। পরে ঠোঁট ছেড়ে আমার গালে, কপালে, গলায় কিস করতে লাগলো। তন্ময়ের এমন করাই আমি অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ পর আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তন্ময়, আরে কি হয়েছে? আমি এসব কি করছো তুমি? তন্ময়, বউকে আদর করছি। আমি ছাতার মাথা, এজন্য বাড়িতে এসেছো তুমি? তন্ময়, হুম। আমি ছি ছি, রোগী হয়েও তার চাহিদার শেষ নেই। তন্ময়, ওই আমি কি ওই গাধা এসেই শুরু করে দিয়েছে? তন্ময়, আরে তুমি আমার স্ত্রী, আমার বাচ্চার মা, তো আদর করলে সমস্যা কোথায়? আমি তাই বলে এসেই শুরু করে দিবা? তন্ময়, আচ্ছা ঠিক আছে, রাতে হবে এইসব। এখন আমার জন্য কফি নিয়ে এসো। আমি তন্ময়, রেগে। তন্ময়, যাও যাও। জোরে হেসে আমি আস্তে আস্তে নিচে এসে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখি মা আর ভাবি রান্না করছে। নিশা, তনু, তুমি রান্নাঘরে কেন? আমি তন্ময়ের জন্য কফি নিতে আসলাম। নিশা, আচ্ছা আমি কফি বানিয়ে দিচ্ছি। শোনো না। আমি, হুম বলো ভাবি। নিশা, আনিশা আর নোমানকে খাওয়ানোর সময় আমি তানভীকে খাওয়াতে চেয়েছি, কিন্তু তোমার মেয়ে না খেয়ে দৌড়ে চলে গেছে। এখন তুমি তানবীকে খাইয়ে দাও, তন্ময়ের কফি আমি নিয়ে যাব। আমি, আচ্ছা খাবারটা দাও। নিশা, নাও খাবারটা দিয়ে। আমি হাতে খাবার নিয়ে পুরো ঘরে তানবীকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে ওকে একটা গেস্ট রুমে পেলাম। আমি রুমে ঢুকলে আমার হাতে খাবার দেখলে ও দৌড়ে চলে যেতে নেয়। আর যাওয়ার সময় আমার সাথে খুব জোরে একটা ধাক্কা খায়। আর আমিও তাল সামলাতে না পেরে পেছনের আলমারির সাথে ধাক্কা খাই আর নিচে বসে পড়ি। হাত থেকে খাবারের প্লেটটাও নিচে পড়ে যায়। আমি পেটে হাত দিয়ে। তানবী, মা কি হয়েছে? দৌড়ে আমার কাছে এসে। আমি কিছু না বলে পেট ধরে বসে আছি। তানবী, মা বলো না। আমি, তানবী, মায়ের পেটে খুব ব্যথা করছে, তুমি তোমার দিদুকে একটু ডেকে নিয়ে আসবে। তানবী, আচ্ছা বলে চলে গেল। তন্ময়, তনু দরজার সামনে দাঁড়িয়ে। আমি তন্ময়, জোরে শ্বাস নিয়ে। তন্ময়, কি হয়েছে তোমার? এভাবে বসে আছো কেন? আমার কাছে এসে। আমি, পেটে খুব ব্যথা করছে, আলমারির সাথে ধাক্কা লেগেছে। তন্ময়, কি? আমি, তন্ময়, আমার খুব কষ্ট হচ্ছে। তন্ময়, মা, মা। জোরে জোরে মাকে ডাকতে লাগলো। কিছুক্ষণ পর মা, ভাবি আর তানভী এখানে আসলো। সাবিয়া, তনু, তুই কি করে পড়ে গেলি? আমি মাকে এখন ঘটে যাওয়া সব বললাম। তন্ময়, তানভী, তোমার সব সময় দুষ্টামিটা করতেই হবে। খাবার নিয়ে এত সমস্যা কিসের তোমার? তোমার জন্য আর তোমার মা কষ্ট পাচ্ছে। তানবীর হাত শক্ত করে ধরে এসব বলল। তানভী, সরি বাবা। তন্ময় আবার সরি বলতে আসছে। যাও এখান থেকে। আমি, তুমি মেয়েটাকে কেন বকছো? ও কি এসব বুঝে নাকি? তন্ময়, কেন এমন করছি তুমি বুঝতে পারছো না? সাবিয়া, আচ্ছা এসব ছাড় এখন, তনুকে রুমে নিয়ে যা। আমি ডাক্তারকে ফোন দিচ্ছি। মায়ের কথায় তন্ময় আমাকে ধরে রুমে এসে খাটে শুইয়ে দিল। আমাকে শুইয়ে ও রুমের চারপাশে হাঁটতে লাগলো। ওকে দেখেই বোঝা যাচ্ছে ও খুব ভয় পেয়েছে এখনকার ঘটনাটার জন্য। আমি, তন্ময়, আমি ঠিক আছি, তুমি এখন আমার পাশে বসো।
তন্ময়, আমার পাশে বসো। তুমি এত চিন্তা করো না, সামান্য একটু ব্যথাই তো পেয়েছি। তন্ময়, কি করে চিন্তা না করি বলো? প্রথম বাচ্চার 3 মাসের সময় মিসক্যারেজ হয়ে গেল। দ্বিতীয় বাচ্চাকে জন্ম দিতে গিয়ে তোমার মৃত্যুর সঙ্গে লড়াই করতে হলো। আর এখন তৃতীয় বাচ্চার সময় পেটে আঘাত পেয়েছ। চিন্তা তো হবেই, তাই না? যাই হোক, তুমি তখন উঠতে গেলে কেন? তোমার নিজেরও তো শরীর খারাপ। তন্ময়, আমি রুমের বাইরে হাঁটছিলাম, তখন তোমার চিৎকার শুনেই ওখানে গিয়েছিলাম। তুমি শুধু শুধু মেয়েটাকে বকলে। তন্ময় তখন মাথা গরম ছিল। সাবিয়া, তন্ময়, ডাক্তার এসেছে। তন্ময়, মানো। ডাক্তার এসে আমাকে ভালো করে দেখে কিছু ওষুধ দিয়ে গেল। আর সাথে বলল আমি আর বাচ্চা উভয়ই ঠিক আছি। ধাক্কা লাগায় কোনো ক্ষতি হয়নি। ডাক্তার চলে যাওয়ার পর মা তন্ময়কে এক বাটি গরম স্যুপ দিল আমাকে খাওয়ানোর জন্য। তো তন্ময় যখন আমাকে স্যুপ খাওয়াচ্ছিল তখন তানভি এসে দরজার সামনে দাঁড়িয়ে রইল। তন্ময়, তানভি, ভেতরে আসো। তানভি, বাবা সরি। ভেতরে এসে তন্ময়ের সামনে বসে। তন্ময়, ঠিক আছে, কিন্তু এখন থেকে দুষ্টামিটা একটু কমিয়ে দাও। মা যা বলবে তা শোনার চেষ্টা করিও। আর খাবার নিয়ে কোনো ঝামেলা করবে না। মা তো এখন অসুস্থ, তোমাকে নিয়ে আর দৌড়াতে পারবে না। তানভি, বাবা, দেখেছো মায়ের পেটটা বড় হয়ে গেছে। মা এবার বেশি বেশি খেয়েছে। তন্ময়, আমি। তন্ময়, না না, তোমার মা বেশি খায়নি। আসলে কি বলো তো, তোমার মায়ের পেটে না তোমার ছোট একটা ভাই আছে, তাই তোমার মায়ের পেটটা এত বড়। তানভি, ছোট ভাই? তন্ময়, যে এসে তোমার সাথে খেলবে, গল্প করবে, তোমাকে আপু বলে ডাকবে, যেমন তুমি আলভি ভাইয়াকে ডাকো। তানভি, সত্যি আমার ছোট ভাই আসবে মা? আমি, তানভি কিছুক্ষণ চুপ থেকে কিন্তু বলে থেমে গেল। আমি কিন্তু কি? তানভি, আমার ছোট ভাই তোমার পেটে আসলো কি করে? তানভীর কথা শুনে আমি অনেক বড় একটা ধাক্কা খাই, যার ফলে আমার স্যুপ খেয়ে ভিতকি উঠে যায়। তানময় আমাকে পানি খাইয়ে দেওয়ার পর পেটে হাত দিয়ে হাহা করে হাসতে থাকে। আমি, তন্ময়, তানভি। তানভি আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে উত্তর শোনার জন্য। আর এদিকে আমার অবস্থা নাজেহাল, কিন্তু তন্ময় তখন থেকেই হাহা করে হাসতেছে। ওর হাসি দেখে আমার রাগ উঠে গেল। আমি, এখানে হাসার কি হলো? তন্ময়, তানভি, বাবা বলো না। আমি, তানভি, এসব কি হচ্ছে? তুমি এসব কি জিজ্ঞেস করছো? তানভি, মা বলো না ভাই কি করে আসলো তোমার পেটে? আমি, আরে তন্ময়, দাঁড়াও দাঁড়াও, আমি বলছি। তানভি, বলো। তন্ময়, তোমার ছোট ভাইকে আল্লাহ পাঠিয়েছে। তানভি, আল্লাহ কিভাবে পাঠালো? আমি, এই উত্তর তোমার জন্য হয়নি, আরো জানতে চাও? তানভি, বাবা বলো না। তন্ময়, সত্যি আল্লাহ পাঠিয়েছে। তানভি, কি করে পাঠালো? তন্ময়, আমার মাধ্যমে। বলেই চুপ মেরে গেল। আমি, লাজ শরম কিছু নেই তোমার? তানভি, বাবা তুমি কিভাবে আনলে আমার ছোট ভাইকে? তন্ময়, তানভি, আমি না ফ্রিজে নতুন চকলেট দেখেছি। তুমি কি খাবে চকলেটগুলো? তানভি, তন্ময়, তাহলে যাও। তানভি, আচ্ছা বলে চলে গেল। তন্ময়, তানভি বলে আবার হাসতে লাগলো, কিন্তু হাসির মাঝখানে হঠাৎ তন্ময়ের কাশি শুরু হয়ে গেল। আমি, তন্ময় বলে ওর মুখে শাড়ির আঁচলটা চেপে ধরলাম। কাশি বন্ধ হলে শাড়িটা মুখ থেকে সরিয়ে দেখি রক্ত লেগে আছে। আমি আঁচলটা নিয়ে ওভাবেই বসে রইলাম। তন্ময়, তনু, আমি মুখটা ধুয়ে আসি কেমন? আমি, তন্ময় ওয়াশরুমে গেলে আমার চোখ থেকে পানি পড়তে থাকে। তন্ময়কে এভাবে দেখবো কোনোদিন ভাবিওনি। আগে আমার সামনে কত প্রাণ খুলে হাসতো, আর এখন হাসতে হাসতে মুখ থেকে রক্ত বের হচ্ছে। আমি আর খাটে বসে থাকতে পারলাম না, উঠে রুম থেকে বেরিয়ে গেলাম। নিচে এসে সোজা মায়ের রুমে গিয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। মা আমাকে দেখে একটু অবাক হন।
সাবিয়া তনু, কি হয়েছে? মাথায় হাত বুলিয়ে। আমি কিছু বলছি না। সাবিয়া, কিরে তুই কাঁদছিস কেন? আমি মা তন্ময়। সাবিয়া, কি হয়েছে? আমি মা, আমি তন্ময়কে আর এভাবে দেখতে পারছি না। সাবিয়া, কি করবি বল, ওর এমনই একটা রোগ হয়েছে। আমি মা তন্ময় খুব কষ্ট পাচ্ছে, আগের মতো হাসতে পারে না, কথা বলতে পারে না। আমার এসব দেখে আর সহ্য হচ্ছে না। সাবিয়া, তুই না শক্ত মেয়ে, তাহলে দুর্বল হচ্ছিস কেন? আমি মা, আমি পারছি না। হাসপাতালে ওর সামনে যত শক্ত থাকার চেষ্টা করি, কিন্তু বাড়িতে এসে সেই লুকিয়ে লুকিয়ে কাঁদতে হয়। কিন্তু এখন আমি কিভাবে ওর সামনে সারাদিন? সাবিয়া, তোকে পারতে হবে তনু। দেখছিস না আমরা ওর সাথে নর্মালি কথা বলছি। ওকে একটু বুঝতে দিচ্ছি যে আমরা কষ্ট পাচ্ছি। আমি। সাবিয়ার কান্না থামাতো। আমি হুম বলে চোখ বন্ধ করে রাখলাম। আমি মায়ের রুম থেকে আমাদের রুমে এলে তন্ময় আমাকে টেনে বিছানায় বসিয়ে দেয়। তন্ময়ের এমন অদ্ভুত কাজে আমি অবাক হয়ে যাই। আমি, কি হয়েছে? তন্ময়, আমি শুধু শুধুই আজ তানবীকে বকলাম। আমি তা তো বকেছই। তন্ময়, কিন্তু বকা উচিত ছিল তোমাকে, কারণ তুমি নিজের খেয়াল রাখো না। কিছুক্ষণ আগে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, আর এখন আবার ঠ্যাং ঠ্যাং করে ঘুরে বেড়াচ্ছে। আমি তো এতে এত রিয়েক্ট করার কি আছে? আমি তো এখন ঠিক আছি। তন্ময়, মাথায় ঠিক আছো? আমি, আচ্ছা তুমি তখন দানবীকে এত শিওরলি কি করে বললে যে এ ছেলে হবে? তন্ময়, মনে হলো তাই বললাম। আমি হুম তন্ময়, আসো, তুমি রেস্ট নাও। আমি হুম 3 মাস পর। 3 মাসে তন্ময় পুরোপুরি ঠিক হয়ে গেছে। মানে যাকে বলে ক্যান্সার থেকে বেরিয়ে এসেছে। ও এখন আগের মতোই নর্মাল হয়ে গেছে। কিন্তু এদিকে আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তানভীর পেছনে দৌড়াও, তন্ময়ের খেয়াল রাখো, এসবে নিজের খেয়ালও রাখা হয় না। মেজাজটা কেমন খিটখিটে হয়ে গেছে। এদিকে ডেলিভারির টাইমও কাছাকাছি চলে এসেছে। তন্ময়, তনু। আমি হুম বলো। তন্ময়, চলো না আজকে বাইরে হাঁটতে যাই। আমি, এভাবে? তন্ময়, তো কি হয়েছে? আমি, শরীর খারাপ করবে তন্ময়, বাদ দাও। তন্ময়, কিছু হবে না, আমি তো আছি। আমি, তানবি। তন্ময়, ও ওর দাদুর কাছে থাকবে, তুমি রেডি হও। আমি আর কি রেডি হব, এভাবেই চলো। তন্ময়, মানে কি? একটু আটা ময়দা মাখবে না? আমি, ফাইজলামি কম করো, তাছাড়া এই সময়ে আটা ময়দা মাখা ঠিক না। তন্ময়, ওকে আমার মা, চল। তন্ময় আমাকে নিয়ে গাড়িতে উঠল। আসার সময় তানভিটা বারবার আসতে চেয়েছিল, কিন্তু তন্ময় তো তন্ময়, সে আসতে দেয়নি। গাড়িটা চলছে আর এদিকে তন্ময়ের মুখটা চলছে। ও যে এতক্ষণ কি বলছে এটা শুধু ওই জানে। গাড়িটা চলার মাঝখানেই আমি তন্ময়কে গাড়ি থামাতে বলি। তন্ময়, কি হয়েছে? আমি, ওই যে দেখো ঝালমুড়ি, রাস্তার পাশে দেখিয়ে। তন্ময়, তো? আমি খাবো। তন্ময়, এই সময় বাইরের খাবার খাওয়া ঠিক না। আমি তো, তুমি আমাকে আনলে কেন? তন্ময়, মানে কি? আমি, তুমি এখন আমাকে ঝালমুড়ি এনে দিবা? তন্ময়, তুমি জিদ করছো কেন? আমি আনবা কিনা? তন্ময় কিছু না বলে গাড়ি থেকে নেমে ঝালমুড়িওয়ালার কাছে গেল। ওখান থেকে ঝালমুড়ি নিয়ে গাড়িতে এসে বসলো। এই নাও। আমি, এত হাইফার হচ্ছ কেন? কে বলতে পারে এই ঝালমুড়িটাই আমার শেষ খাওয়া হলো? এটা বলার সাথে সাথে তন্ময় আমার গালে খুব জোরে একটা থাপ্পড় মেরে বসলো। আমি গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে বলি, তুমি আমাকে? তন্ময় চুপ, খুব কথা বেড়েছে না। এই খাবার তোমার শেষ খাবার। আমি, আরে আমি তো কথার কথা। তন্ময়, ঝালমুড়িটা কিনে দেওয়াই আমার ভুল হয়েছে, বলে ঝালমুড়িগুলো নিয়ে ফেলে দিল। আমি, এটা কি করলা, দূর, বলে ওদিকে ফিরে গেলাম। কিছুক্ষণ পর গালে হাত দিয়ে বসে রইলাম। খুব ব্যথা করছে গায়েটাতে।
তন্ময় নামো, আমরা এসে পড়েছি। আমি ওর কথায় গাড়ি থেকে নেমে চারিদিকে তাকালাম। আল্লাহ, এ কেমন জায়গা, মানুষের কোনো আনাগোনা নেই। তন্ময়, ভালোই তো। আমি তোমাকে থাপ্পড় দিলে কেমন লাগবে? এই অবস্থায় তুমি আমাকে এরকম একটা জায়গায় কোন বুঝে আনলা? তন্ময়, কেন, কি হয়েছে? আমি এখানে কত বড় বড় গাছ, সাথে মানুষের আনাগোনা নেই। বুঝতে পারছো না জায়গাটা যে খারাপ? তন্ময়, আরে সামনে চলোই না। আমি যাব না। তন্ময়, এমন করছো কেন? ওদিকে মানুষ আছে। আমার ভয় করছে, আমি যাব না। তন্ময়, ওকে কিন্তু। আমি সরো তো, বলে ওকে একটা ধাক্কা দিলাম। তন্ময়, আচ্ছা আমার মা, চলো, বলি গাড়িতে বসে। আমি এতক্ষণ শুনলে কি হতো? গাড়িতে বসে। তন্ময়, সিট বেল্ট পরো। আমি, না লাগবে না। তন্ময়, সিট বেল্ট লাগাতে বলেছি আমি। শোনো, থাপ্পড় মেরেছো, কিছু বলিনি। এখন আমাকে সিট বেল্ট পরতে জোর করলে না। তন্ময়, যা মন চায় করো, বলে গাড়ি চালাতে শুরু করলো। তন্ময় গাড়ি নর্মাল স্পিডে চালাচ্ছিল, কিন্তু হঠাৎ সামনে একটা লোক চলে আসায় ও গাড়িতে জোরে ব্রেক কষলো। হঠাৎ এমন ব্রেক কষায় আমিও তাল সামলাতে না পেরে সামনে উপর হয়ে পড়ে যাই, যার ফলে মাথায় আর পেটে ব্যথা পাই। তন্ময় আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালে আমিও অপরাধীর মতো সিট বেল্টটা পরে নিই। তন্ময় গাড়ি স্টার্ট দেওয়ার কিছুক্ষণ পরে আমি পেটে তীব্র ব্যথা অনুভব করি। ব্যথায় ছটপট করতে থাকি আর তন্ময়কে ধাক্কাতে থাকি। তন্ময়, কি হয়েছে তনু? আমি, পেটে খুব ব্যথা করছে। তন্ময়, কিছুক্ষণ আগে যে ধাক্কা খেলে তার জন্য। আমি, না না, খুব বেশি ব্যথা করছে। তন্ময়, তাহলে তো মনে হয়। আমি কি? তন্ময় আমাকে কিছু না বলে চুপচাপ দ্রুত গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে এলো। হাসপাতালে এলেও নার্সদের সহ আমাকে ভেতরে পাঠিয়ে দিল। তন্ময়, হা মা। সাবিয়া, কিরে হঠাৎ ফোন দিলি? তন্ময়, মা, তোমরা তাড়াতাড়ি ওই হাসপাতালে আসো। সাবিয়া, কেন, কি হয়েছে? তোরা ঠিক আছিস তো? তন্ময়, মা, তনুর পেইন উঠেছে। সাবিয়া, দেখলি, মেয়েটা বারবার বারণ করেছিল এই অবস্থায় বাইরে না নিতে, আর তুই? তন্ময়, মা, ডাক্তার বলেছে বাচ্চা নাকি অক্সিজেন পাচ্ছে না, আর তাই আজকেই। সাবিয়া, এখন? তন্ময়, তোমরা সব জরুরি জিনিসপত্র নিয়ে এখানে চলে আসো। কিছুক্ষণ পর তনুকে অটিতে নেওয়া হবে। সাবিয়া, আচ্ছা তুই ওখানেই থাক, আমরা আসি। তন্ময়, বলে ফোন কেটে তনুর কাছে গেল। আমি, তন্ময়, আজকে কি? তন্ময়, আজকে আমাদের সন্তান আল্লাহর রহমতে পৃথিবীর আলো দেখবে। আমি, কিন্তু ডাক্তার যে বললো অক্সিজেন। তন্ময়, আরে তেমন কোনো ব্যাপার না, আমাদের বাচ্চা ঠিক আছে। ওর বাবা ওর জন্য বেঁচেছে, তো ওকে তো বাঁচতেই হবে। আমার খুব ভয় করছে। তন্ময়, একদম ভয় পাবে না, ওকে? কিছুক্ষণ পরে তন্ময়ের পরিবারের সবাই এলে তনুকে ওটিতে নেওয়া হয়। তনুকে ওটিকে নেওয়ার অনেকক্ষণ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর ডাক্তার হাতে একটা ফুটফুটে ছেলে শিশুকে নিয়ে বের হয়। তন্ময় ডাক্তারের কাছে এগিয়ে গেলে ডাক্তার তন্ময়ের হাতে বাচ্চাটাকে ধরিয়ে দেয়। তন্ময় ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করে, তন্ময়, ডাক্তার তনু? ডাক্তার, উনি ঠিক নেই। তন্ময়, মানে? ডাক্তার, আপনার স্ত্রী বাচ্চা জন্ম দেওয়ার আগে প্রথম থেকেই অজ্ঞান ছিল, আর এখনো তিনি অজ্ঞান হয়ে আছেন, কোনো রেসপন্স করছে না। তন্ময়, এখন কি? ডাক্তার, চিন্তার কোনো কারণ নেই, কিছুক্ষণ পর দেখবেন ওনার জ্ঞান ফিরবে। তন্ময়, জি। এরপর সবাই তন্ময়ের ছেলেকে নিয়ে ব্যস্ত থাকলেও তন্ময় শুধু তনুর কথাই ভাবছিল। অনেকক্ষণ হয়ে যায় কিন্তু তনুর জ্ঞান ফিরে না। বেশ কিছুক্ষণ পর একজন নার্স তন্ময়ের কাছে আসে। নার্স, আপনার স্ত্রী আপনাকে ডাকছে। তন্ময়, ওর জ্ঞান ফিরেছে। নার্স, হুম, আপনি এখন ভিতরে যান। তন্ময়, তনুর কাছে
করছি যেন। তন্ময়, তনু, আমি কিন্তু আবার থাপ্পড় মারবো। আমি না তন্ময়, আমি সত্যি বলছি। মনে হচ্ছে যেন কিছুক্ষণ পর মরে যাব। তন্ময়, এমন বলো না প্লিজ। আমাকে ক্ষমা করে দিও তন্ময়। আমি হয়তো তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। তন্ময়ের একটা কথা না, এখন চুপচাপ শুয়ে থাকো। তন্ময়ের কথায় কিছুক্ষণ চুপ ছিলাম, কিন্তু আমার ওর সাথে কথা বলতে ইচ্ছে করছিল। তাই ওকে যেই কিছু বলতে নিব তখনই মনে হয় গলাটা আটকে গেছে। আমি কোনো কথা না বলেই আমি সাথে সাথে চোখ দুটো বুজে ফেললাম। 5 বছর পর কানাডা শহরের একটা বাড়ির ছাদের উপর তন্ময় দাঁড়িয়ে আছে। আজ সে বাংলাদেশে ফিরবে চিরতরের জন্য। আগে বাংলাদেশে গেলেও 1 সপ্তাহ বা 4-5 দিনের জন্য যেত, কিন্তু এবার ওর বাবার কথায় সারা জীবনের জন্য বাংলাদেশে চলে যাচ্ছে। ছাদে এতক্ষণ দাঁড়িয়ে ছিল, হঠাৎ পেছনে থেকে 12 বছরের তানভি এসে দাঁড়ায়। তানভি, বাবা। তন্ময়, হুম। তানভি, আমরা সত্যি আজ বাংলাদেশে যাব? তন্ময়, হুম। কেন, তুমি যেতে চাও না? তানভি, না না, আমি যেতে চাই, কিন্তু আমাদের সাথে কি উনিও যাবে? তন্ময়, তানভি, উনি কি? সে তোমার মা হয়? তানভি, তিনি আমার মা নন। তন্ময়, তানভি, সবসময় আমার এসব ভালো লাগে না। তানভি, আর আমার ওনাকে ভালো লাগে না। তন্ময়, তৌহিদ, তন্ময়ের ছেলে, কই? তানভি, কোথায়? আর ওনার কাছে? তন্ময়, যাও, রেডি হয়ে নাও, আমরা কিছুক্ষণ পরেই বের হব। তানভি, আচ্ছা, বলে চলে গেল। তানভীর যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে তন্ময় একটা বড় শ্বাস নিল। ছাদে আর কিছুক্ষণ থেকে সে তৌহিদের রুমের দিকে এগোলো। রুমে গিয়ে দেখে তার স্ত্রী তৌহিদকে রেডি করছে। তন্ময়, আমার বাবাটা কি করে? তৌহিদ, আমি রেডি হচ্ছি বাবা। তন্ময়, ওহো, তো তৌহিদ আজ ওর দাদার বাড়ি যাবে? তৌহিদ, হুম। দেখো মা, আমাকে সুন্দর একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছে। তন্ময়, হুম। তৌহিদ, তুমি একটু তানভীর কাছে যাও। তৌহিদ, আমি তো এখনো রেডি হইনি বাবা। তন্ময় কিছুক্ষণ পরে এসে আবার রেডি হইও। তৌহিদ, আচ্ছা, বলে চলে গেল। তন্ময়, তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি, হুম। তন্ময়, তানভীর সাথে আজ কথা হয়েছে? আমিও কথা বলতে চাই, কই? তন্ময়, ওকে বুঝাতে বুঝাতে আমি ক্লান্ত। ও 5 বছর আগের ঘটনা নিয়ে এখনো পড়ে আছে। আমি, এটা কি স্বাভাবিক নয়? ও আমাকে মা হিসেবে কেন মানবে? আমি কি ওর মা নাকি? তন্ময়, প্লিজ, এবার তুমি শুরু করে দিও না। এমনিতে একটা কে নিয়ে শান্তি নেই, আবার তুমি যোগ দিচ্ছ। আমি বকো বকো, যত পারো বকো, কিন্তু তানভি তো আমাকে আর কোনোদিনও মা হিসেবে মানবে না। তন্ময়, মানবে কি মানবে না সেটা সময় বলে দিবে। আর তুমি যে এত জোরে জোরে কথা বলছো, শরীরটা কি তোমার ভালো? আমি এসব না তোমার জন্য হয়েছে, বুঝছো? না তুমি আমাকে কানাডা আনতে, আর না আমি আমার মেয়ের থেকে দূরে সরতাম। তন্ময়, যার জন্য করি চুরি সে বলে চোর। আমি যদি তোমাকে কানাডা এনে চিকিৎসা না করাতাম তাহলে তুমি বাঁচতেও না। আমি খোটা দিচ্ছ তুমি, তো আমাকে আনলে কেন? সেদিন হাসপাতালে রেখে আসতে মরার জন্য? তন্ময়, ওই থাপ্পড় দিয়ে উড়িয়ে দিব। এত বড় একটা জিনিস থেকে বের হয়েও তার দেমাগ কমেনি। আমি, দূর, ওই তুমি যাও তো, আমি রেডি হব। আমার ঝাড়ি খেয়ে তন্ময় রুম থেকে বেরিয়ে যায়। আমার রেডি হওয়া শেষে সবাই একসাথে গাড়িতে বসে এয়ারপোর্টে চলে যাই। অবশেষে ওখানে সব নিয়মকানুন মেনে আমরা প্লেনে করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিই। আমরা তন্ময়ের বাড়িতে এসেছি প্রায় অনেকক্ষণ হলো। এখানে আসার সাথে সাথে সবাই আমাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ল। এত বছর পর বাড়িতে এসেছি, তা সুস্থ সবলভাবে ব্যস্ত তো হবেই। তন্ময়, মা, আমাদের দিকেও একটু তাকাও। সাবিয়া, আরে তুই তো কত এসেছিস, কিন্তু আমার মেয়েটা তো অনেকদিন পর এলো। আগে থেকে একটু যত্ন আত্মি করি, তারপর তোদের দেখব। তন্ময়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে তো সকলে ভুলেই গিয়েছ। কে আমি? কে হই? ও। তন্ময় এটা বলেই ঢং করে গাল ফুলিয়ে বসে আছে।
তন্ময়ের এমন কাণ্ডে সবাই হুহা করে হেসে দিয়েছে। সবার হাসির মাঝেই হঠাৎ তানভীর আগমন হলো। ও সোজা ওর দাদিকে বলল, তানভি দাদি, আমাকে খেতে দাও, অনেক খিদা পেয়েছে। সাবিয়া, আহারে, আচ্ছা তুমি গিয়ে বসো, আমি খাবার দিচ্ছি। এই সবাই একসাথে বসে পড়ো। সাবিয়ার কথা মতো সবাই একসাথে খাবার টেবিলে বসেছে। তো সাবিয়া যখন তানভীকে খাবার দিতে যাবে তার আগেই তানভি উঠে পড়ল। সাবিয়া, কি তানভি, তুমি উঠে পড়ছো কেন? তানভি দাদি, আমি অন্য কোনো মানুষের সাথে বসে খেতে পারবো না। পাশে বসা তনুর দিকে তাকিয়ে। তানভি যে আমাকেই বুঝিয়েছে তা আমি খুব ভালো করেই বুঝলাম। আমি কিছু না বলে উঠে চলে যাচ্ছিলাম, ঠিক তখনই তন্ময় আমার হাত ধরে আটকালো। কিন্তু আমি তবুও হাতটা ছাড়িয়ে নিয়ে দৌড়ে রুমে চলে এলাম। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে ঘায়ের উপর শুয়ে কেঁদে দিলাম। খুব কষ্ট হচ্ছে আমার, কেন যে ভাগ্যটা এমন জায়গায় মোড় নিল। এর থেকে তো আমার মৃত্যু শ্রেয় ছিল। কথাটা ভাবতেই আবার ডুকরে কেঁদে দিলাম। তনু চলে যাওয়ায় তন্ময়ে চলে গেল ছাদে। তানভি নিজের মতো খেয়ে দিয়ে চলে এলো নিজ রুমে। আসার সময় মায়ের কান্না শুনতে পেলেও নিজের গায়ে মাখল না সে। সোজা রুমে এসে পড়তে বসলো। পড়তে বসে ওর ভালো লাগছে না। মায়ের সাথে এমন করার সময় ওরও খুব কষ্ট হয়, কিন্তু ওরও মায়ের প্রতি অনেক অভিমান জমেছে। ও এসব মাথা থেকে ঝেড়ে আবার পড়ায় মন দিল, আর তার পাশেই তৌহিদ বসে বসে খেলছে। রাতে তনু বাদে সকলেই ডাইনিং টেবিলে বসেছে। তনুকে অনেকবার ডাকা হয়েছিল কিন্তু ও আসেনি। আর তনু না থাকায় তানভীর উপর দায়িত্ব পড়েছে তৌহিদকে খাওয়ানোর। আর তানভীর নিজের ভাইকে পরম যত্নে খাইয়ে দিচ্ছে। তন্ময় এসে বসল তানভীর পাশে। তানভী একবার বাবাকে দেখে আবার তৌহিদকে খাইয়ে দিচ্ছে। সকলেই মুখটা কালো করে খেয়ে নিল। খেয়ে দিয়ে যে যার রুমে চলে এলো। খাওয়া শেষ করে তানভীও চলে গেল রুমে। আর তন্ময় রুমে গিয়ে দেখে তনু ঘুমিয়ে আছে। তন্ময়, তনু, এই তনু, উঠো, খেয়ে নাও। দুপুরেও ভালো করে কিছু খাওনি, অন্তত পক্ষে এখন খেয়ে নাও প্লিজ। আমি, আমার ভালো লাগছে না তন্ময়। তন্ময়, আমাকে রাগিও না, না হলে খুব খারাপ হবে বলে দিলাম। আমি, তানভি খেয়েছে? আর তৌহিদ? তন্ময়, হ্যাঁ, তানভি খেয়েছে আর তৌহিদও। আর তানভি তৌহিদকে খাইয়ে দিয়েছে। বিষয়টা শুনে অবাক হলাম আমি। যে মেয়ে কিনা তার ভাইয়ের সাথে ভালো করে দুদণ্ড কথা বলতো না, সে কিনা আজ তাকে খাইয়ে দিল। এসব আমি মনে মনে বললেও তবু মুখে কিছু না বলে তন্ময়ের হাতে খেয়ে নিলাম। আমাকে খাইয়ে দাইয়ে তন্ময় আমাকে ডিব্বা ডিব্বা ঔষধগুলো খাওয়ালো। আমিও খেয়ে লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়লাম। তন্ময় প্লেটটা রেখে হাত ধুয়ে নিল। এরপর তানভীর রুমে চলে এলো। রুমে এসে দেখে তৌহিদ পুরো খাট দখল করে ঘুমাচ্ছে আর তানভী পড়ার টেবিলে বসে কিছু একটা দেখছে। তন্ময় ধীরে ধীরে সেদিকে গিয়ে দেখে তানভী তাদের আগের ছবিগুলো দেখছে, যেখানে শুধু তানভী, তন্ময় আর তনু আছে। তন্ময়, তানভী? তানভী, হ্যাঁ পাপা। অ্যালবামটা লুকিয়ে। তন্ময়, ঘুমাওনি এখনো? তানভী, ঘুম আসছে না। তন্ময়, ওকে তো আমার সাথে ছাদে যাবে মা। তানভী, এখন? তন্ময়, হুমন। তানভী, আচ্ছা বাবা চলো। তন্ময় তানভীকে নিয়ে ছাদে চলে গেল। ছাদে উঠে তানভী যখন সামনে যায় তখন তন্ময় টেকনিক করে ছাদের দরজায় তালা লাগিয়ে দেয়। এরপর তানভীকে একটা চেয়ারে বসিয়ে ও ছাদের রেলিংয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। এদিকে তানভীও চেয়ারে বসে বসে আকাশের তারা গুনছে। তন্ময়, তানভী? তানভী, হ্যাঁ বাবা। তন্ময়, আজকে আমি তোমাকে কিছু কথা বলবো, যা বলার সময় তুমি আমাকে কিছুই বুঝতে পারবে না। তানভী, কি বলবে বাবা? তন্ময়, তোমার মায়ের ব্যাপারে। তানভী, বাবা প্লিজ, ওনাকে নিয়ে আমাকে আর কিছু বলো না। উনি আমাকে নিয়ে ভাবেই না। আমি চলে যাচ্ছি, তুমি থাকো। বলেই তানভী চলে যেতে নিলে তখন দেখে ছাদের দরজায় তালা লাগানো। তানভী আবার বাবার কাছে চলে আসলো।
তানভি বাবা প্লিজ চাবিটা দাও। তন্ময় আমি জানতাম তুমি চলে যেতে চাইবে তাই তালাটা লাগালাম, কিন্তু এখন তুমি আমার কথাটা আগে শোনো তারপর না হয় যেও। তানভি আমি কিছুই শুনবো না, এতদিন ওনাকে ছাড়া আমি চলতে শিখে গেছি, আমাকে ওনার ব্যাপারে আর কিছু বলবে না। তন্ময় তানভি এখন যদি তুমি আমার কথা না শুনে চলে যাও তাহলে তুমি তোমার মাকে যেমন হারাবে তেমনি আমাকে আর তৌহিদকেও হারাবে। যদিও তৌহিদ আর তনুকে তুমি পছন্দ করো না তবুও বললাম। তানভি, তন্ময়ের কথায় তানভি চুপ করে আবার চেয়ারে বসে পড়ল। বলো। তন্ময় তার মেয়ের কাছে হাঁটু গেড়ে বসলো। আচ্ছা তানভি, তুমি একটু বলো তো আমাকে, তোমার রাগটা আসলে কার উপর, তৌহিদ না তনুর উপর? তানভি নিশ্চুপ। তন্ময় কি হলো বলো। তানভি কারোর উপরই না। তন্ময় ওকে। আচ্ছা আজকে তুমি তৌহিদকে খাইয়ে দিলে তাই না? তানভি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তন্ময় তুমি তো তৌহিদকে পছন্দ করো না, তাহলে ওকে আজ কেন খাইয়ে দিলে? তানভি চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। তন্ময় আচ্ছা যাও বলো না। কিন্তু এখন আমি বলবো তুমি শুনবে? শুনবে তো? তানভি হুম। তন্ময়ের দিকে তাকিয়ে। তন্ময় দেখো তুমি এখন বড় হয়েছো প্লাস অনেক বুদ্ধিমতীও হয়েছো। বিশ্বাস করো আমি কল্পনাও করিনি যে তুমি এত বুদ্ধিমতী হবে। এতই বুদ্ধিমতী যে নিজের মাকেও এখন ঘৃণা করো। শ্রাবণী নিশ্চুপ। তন্ময় তুমি কি জানো তোমার মা এতদিন জীবন থেকে মরা মানুষের মতো ছিল। তানভি এতক্ষণ মাথা নিচু করেছিল। তন্ময়ের কথায় অবাক হয়ে তাকালো তার দিকে। তন্ময় হ্যাঁ তানভি, তোমার মা তোমার ভাইকে যেদিন জন্ম দেয় সেদিন ও মরতে মরতে বেঁচেছিল, কিন্তু বেঁচেও সে কোমাতে চলে গেল। তানভি অবাক চোখে বাবার দিকে তাকিয়ে আছে। তন্ময়ের জানো তৌহিদ হওয়ার পর তোমার মাকে যে সেলাই দেওয়া হয়েছিল তা ভুল জায়গায় করাই সেটা বেশ কিছুদিন পর পচে গিয়েছিল, আর ওখান থেকে তোমার মায়ের অবস্থা আরো খারাপ হয়ে যায় যার ফলে আমরা কানাডায় যাই। যদিও এইসব ব্যাপারে তুমি বুঝো না তাও আজ বলতে হচ্ছে। আর তখন তো তুমি ছোট ছিলে তাই তখন তোমাকে আমরা নিয়ে যেতে পারিনি, কিন্তু তখন তৌহিদকে ঠিকই নিয়ে গিয়েছিলাম। অতঃপর তুমি যখন বড় হলে মানে 11 বছরের হলে তখন আনলাম। কিন্তু কে জানতো তখন তোমার মনে তৌহিদ আর তনুর জন্য কঠিন অভিমান জমবে। তানভি বাবা। তন্ময় তোমার অভিমানটা কিসের আমি জানি। তুমি তখন ভেবেছিলে তোমার মা তৌহিদ আসার পর থেকে তোমাকে অবহেলা করেছে, তোমাকে রেখে কানাডায় চলে গেছে, তোমাকে ভালো না বেসে সবসময় তৌহিদকে ভালোবেসেছে, তোমার কথা একটুও ভাবেনি, এজন্য তুমি তৌহিদ আর তনুকে ঘৃণা করো তাই তো? তন্ময় কাঁদছে। তন্ময় তানভি তোমার মা তৌহিদকেও ভালোবাসতে পারেনি। তোমার মা এখান থেকে যাওয়ার 3.5 বছর পরই কোমা থেকে ফিরে এসেছিল। তৌহিদকে তো ও কোলে নিতে পারেনি। তো তুমি বলো, কি করে ও তোমার থেকে তৌহিদকে বেশি ভালোবেসেছে? তানভি তোমার মা ইচ্ছে করে তোমার থেকে দূরে সরেনি, পরিস্থিতি তোমাদের দুজনকে দূরে সরিয়েছে। তানভি বাবা আমি বুঝতে পারিনি। জানো তোমার যাওয়ার পর না আমার খুব খারাপ লেগেছিল। রোজ তোমাদের জন্য অপেক্ষা করতাম কিন্তু তোমরা আসতে না। পরে যখন তুমি আসতে তখন মাকে দেখতাম না। তুমি বলতে মা নাকি আসবে না। জানো তখন মায়ের জন্য খুব খারাপ লাগতো বাবা। ভাবতাম মা আমার সাথে দেখা করতে আসলো না কেন। আর তখন মা আমাকে ফোনও করতো না। তাই আমি মায়ের উপর রাগ করেছিলাম। আর তৌহিদের উপর রাগ করেছিলাম কারণ আমার মনে হয়েছিল ও আসার কারণেই আমার উপর থেকে সবার আদর কমে গেছে। তন্ময় শোনো মা, মায়ের পায়ের সন্তানের বেহেশত। মা বাবা যতই খারাপ হোক না কেন তাদের জন্যই কিন্তু তুমি এই গোটা পৃথিবীর মুখটা দেখেছ। আর শুনে রাখো তোমার মা না মানসিকভাবে প্রচন্ড অসুস্থ, আর শারীরিকভাবে তো রয়েছেই। আর নিজেও জানো এমন মানুষেরা কতদিন টিকে। আর এর মাঝে যদি তুমি তার সাথে এমন করো তাহলে কিভাবে হবে বলো? তোমার মাও তোমার জন্য রোজ রাতে কাঁদে জানো। আর তৌহিদ তো এখনো পিচ্ছি তাই তোমার ব্যবহার ওর নজরে পড়ে না, না হলেও ও কাঁদতো।
দেখো, আর তোমাকে এসব বলার কারণ হচ্ছে আমি আর চাচ্ছি না তোমরা তিনজনই এর কষ্টে থাকো। তো আর বাকিটা তোমার সিদ্ধান্ত। কথাগুলো আর বলতে পারল না তন্ময়। আজ সে বাধ্য হয়েছে তানবীকে সব সত্যিটা জানাতে। না হলে তনু নিজেকে রাখতে পারত না। আর তানবী তো তানবী, ও তো জানতো না ওর মা কোমায় ছিল এতদিন। আর আর এরাও কেউ এ ব্যাপারে বলেনি তানবী কষ্ট পাবে ভেবে। অবশ্য ওর দিক থেকে ভাবলে অভিমান করাটা স্বাভাবিক। কিন্তু এত অভিমানও ভালো না যেখানে কিনা মাকেও কষ্ট পেতে হয়। এতক্ষণ তন্ময়ের কথাগুলো শুনে তানবী থমেরে বসে আছে। তারপর কিছু একটা ভেবে বাবাকে সহ নিয়ে নিচে নিজের রুমে চলে এলো। এসে দেখে তার সেই অবহেলিত ভাইটি ঘুমিয়ে আছে। কি নিষ্পাপ মুখ তার। তানবী তৌহিদকে কে ধরে ডুকরে কেঁদে উঠি। সকালে পিট পিট করে চোখ খুলে দেখি তানবী আর তৌহিদ আমাদের খাটে পাশাপাশি বসে হেসে হেসে খেলছে। আমি যেন আজ স্বপ্ন দেখছি। চোখ দুটো ভালো করে থলে হাতে চিমটি দিয়ে দেখি না এটা সত্যি। আমি তাতা তানবী। তানবী গুড মর্নিং মা। আমি নিশ্চুপ। তানবী মা আমাকে একটু জড়িয়ে ধরবে। প্রথমে অবাক হলেও পরে আমি উঠেই তানবীকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে দিলাম। তানবী আই এম সরি মাম্মা। বাবা কালকে আমাকে সব বলেছে। আমি এতদিন তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, সরি। আমি ইটস বাচ্চা। বলেই তানবীকে চুমুতে ভরিয়ে দিলাম। তানবীও আমাকে খুশিতে জড়িয়ে ধরল। যাক, আমার মেয়ের অভিমানটা তো ভেঙেছে। তখনই দুটো পুরুষালী কণ্ঠ বলে উঠল, আমরা আর এখানে থাকবো না। কেউ আমাদের কদর করে না। আমরা মামিয়ে চেয়ে দেখি তৌহিদকে কোলে নিয়ে তন্ময় দাঁড়িয়ে আছে। দুজনেই মুখটা গোমড়া করে আছে। আমরা এবার গিয়ে তাদের পরম আবেশে জড়িয়ে ধরলাম। হয়তোবা আজ থেকে শুরু হবে আমাদের হ্যাপি ফ্যামিলি। এভাবেই যেন হাসি খুশিতে কাটে হাজারোটা তন্ময় তনুর জীবন। তন্ময়ের তনু সমাপ্ত।